আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ফার্ম ফিজিক্সে স্বাগতম। সবাই আশা করি ভালো আছেন। তো আজকে আমাদের এমসিকিউ ওয়ান শর্ট ক্লাস। আজকে যে চ্যাপ্টার পড়াবো সেটা হলো আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারে চ্যাপ্টার 5 কাজ, ক্ষমতা ও শক্তি। সেটার উপর আমরা এমসিকিউ ক্লাসটা নিব। তাহলে চলেন তো ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখার চেষ্টা করি। ফার্স্ট কোশ্চেনটা কি বলছে, একটা বল ভেক্টর দেওয়া আছে, মানে একটা এফ ভেক্টর দেওয়া আছে, আর বলা আছে যার ফলে বস্তুটা এত বিন্দু থেকে এত বিন্দুতে স্থানান্তরিত হয়। মানে এই যে যেহেতু বিন্দু দেওয়া আছে, এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যাইতেছে, তাহলে এখান থেকে আমরা তার সরণ ভেক্টর বের করব, যেটার নাম ধরে নিলাম আমরা এস ভেক্টর। তাহলে এক্স ভেক্টরটা এস ভেক্টর। আর আমাদের বের করতে বলছে এই ক্ষেত্রে কৃত কাজ কত, মানে আমার কাছে ডাব্লিউ চাইছে। তাহলে আমরা জানি আমাদের কাছে যদি বল ভেক্টর দেওয়া থাকে আর আমরা সরণ ভেক্টর জানি, তাহলে বল ভেক্টর আর সরণ ভেক্টর যদি ডট গুণ ফল করে দিই তাহলে আমরা কি পাই, কৃত কাজ পাই। তো এইভাবেই আমাদের কৃত কাজটা বের করতে হবে। আমাদের কাছে ডাইরেক্ট এফ ভেক্টরটা দেওয়া আছে কিন্তু ডাইরেক্ট এস ভেক্টরটা দেওয়া নাই, তাহলে আমাদের এস ভেক্টরটা বের করতে হবে। এস ভেক্টরটা আবার কিভাবে বের করি, যে শেষ বিন্দুর যে স্থানাঙ্কগুলো আছে সেই স্থানাঙ্কগুলো থেকে আমরা আদি বিন্দুর স্থানাঙ্কগুলো বাদ দিয়ে দিই। তাহলে কি শেষ বিন্দু এখানে শেষ আদি বিন্দুর যে এক্স অক্ষ বরাবর স্থানাঙ্ক সেটা হলো 3, শেষ বিন্দুর যে এক্স অক্ষ বরাবর স্থানাঙ্ক সেটা হলো 4। তো আমরা কি বললাম, শেষ থেকে আদিটা বাদ দিয়ে দিব। তাহলে শেষ বিন্দুর স্থানাঙ্ক মাইনাস আদি বিন্দুর স্থানাঙ্ক। এখন আপনি যে এই স্থানাঙ্কগুলো বাদ দিলেন, এটা কোন বিন্দুর স্থানাঙ্ক ছিল, এক্স বিন্দুর স্থানাঙ্ক ছিল না, সেজন্য আমরা এক্স বিন্দুর একক ভেক্টর ব্যবহার করব আই ক্যাপ প্লাস। আবার সেম ভাবে শেষ বিন্দুর ওয়াই অক্ষ বরাবর স্থানাঙ্ক আপনি নেবেন, শেষ বিন্দুর ওয়াই অক্ষ বরাবর স্থানাঙ্ক কত 5, আদি বিন্দুর ওয়াই অক্ষ বরাবর স্থানাঙ্ক কত 2, আর তাদের জন্য একক ভেক্টর কি আসে, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ প্লাস শেষ বিন্দুর স্থানাঙ্ক কত 1 মাইনাস আদি বিন্দুর স্থানাঙ্ক কত -1, আর জেড অক্ষ বরাবর আমাদের যেই একক ভেক্টরটা কাজ করে সেটা হলো কে ক্যাপ। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সারটা চলে আসে 4 - 3 মানে আই ক্যাপ হয়ে যাবে, এখানে হয়ে যাবে 3j ক্যাপ, আর এখানে হয়ে যাবে +2k ক্যাপ। তাহলে আপনারা বল ভেক্টরটা বসান, বল ভেক্টরটা কত ছিল 2i ক্যাপ +3j ক্যাপ -4k ক্যাপ। আর এইটা যদি আমরা একটু বসায় ফেলি তাহলে i ক্যাপ +3j ক্যাপ +2k ক্যাপ। তাহলে আলটিমেটলি অ্যান্সারটা কত আসে, 2i ক্যাপ ডট 2i ক্যাপ মানে 2 হবে, এখানে 3j ক্যাপ 9 হবে, এখানে -8 হবে। আলটিমেটলি অ্যান্সারটা চলে আসবে 3 জুল। তাহলে 3 জুল কোথায় আছে, এ নাম্বার অপশন। আবার কি বলছে, নিচের কোনটি সংরক্ষণশীল বল। এখন সংরক্ষণশীল বল বলতে কি বোঝায়, যেই বল বস্তুর উপর ক্রিয়া করলে, যে সংরক্ষণশীল বল হলো সেই বল যেই বল বস্তুর উপর ক্রিয়া করলে যে কোনো পদ ঘুরিয়ে প্রাথমিক অবস্থানে আনলে বল কর্তৃক তা শূন্য হয়, তাকে আমরা সংরক্ষণশীল বল বলি। তাহলে সংরক্ষণশীল বল হলো এমন একটা বল যেই বলকে আমি যদি কোনো পদ ঘুরিয়ে, যে কোনো একটা পদ ঘুরিয়ে আবার প্রাথমিক অবস্থানে আনি, তাহলে আমরা যেই কাজ পাবো সেই কাজটা কি হইতে হবে, শূন্য হইতে হবে। তাহলে আমরা সেই সংজ্ঞার দ্বারা বুঝাইতেছে, ধরেন আপনি এ থেকে বি পয়েন্টে গেলেন, আবার আপনি এইটাকে ঘুরিয়ে আবার এ পয়েন্টে নিয়ে আসলেন। এই যে এ থেকে বিতে ঘুরালেন, আবার বি থেকে এতে ঘুরালেন, আবার এ পয়েন্টে আসলো, তখন যদি আপনার কাজের ভ্যালু 0 হয়, কাজের ভ্যালু 0 জুল হয়, তখনই আপনি তাকে সংরক্ষণশীল বল বলতে পারেন। তাহলে এটা আমরা জানি সংরক্ষণশীল বল, এখানে এটা হলো অবিকর্ষীয় বল। আমরা যদি একটু চিন্তা করি বোঝা যায়, আমি ধরে নিলাম এ থেকে বিতে কোন একটা বস্তু যাইতেছে, তাইলে ধরেন আপনার এখন বস্তুটা আছে কোন পয়েন্টে, বি পয়েন্টে, আর অবিকর্ষীয় বল বলছে, তাহলে অবিকর্ষীয় বল কোথায় কাজ করে, নিচের দিকে কাজ করে, এমজি বলে কাজ করে নিচের দিকে। আর বস্তুটা কোথায় ইনিশিয়াল পয়েন্ট কই ছিল, এতে, ফাইনাল পয়েন্ট কোথায় গেছে, বিতে। তাহলে আমাদের যে হাইটটা, সেই হাইটটা আমরা হিসাব করি ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের দিকে। তাহলে এখানে যে হাইটটা পাইছি বা যেই উচ্চতাটা পাইছি সেই উচ্চতাটাকে ধরলাম এইচ। আর আমরা কি জানি, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থেটা। এখন খেয়াল করেন এখানে যে বলটা কাজ করতেছে সেই বলটা হলো এমজি,
আর এখানে যে সরণটা হয়েছে সেই সরণ বা যে উচ্চতা হাইটটা হয়েছে সেই হাইটটা হলো এইচ। কস বল আর সরণের মধ্যবর্তী কোণ, এমজি কাজ করতেছে নিচের দিকে আর এইচ কাজ করতেছে খাড়া উপরের দিকে, তাহলে এমজি কাজ করতেছে নিচের দিকে আর এইচ কাজ করতেছে উপরের দিকে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে কস এখানে পাবো আমরা কস 180, আলটিমেটলি এখানে চলে আসবে মাইনাস এম জি এইচ। এটা কখন হবে? যখন আমরা এ থেকে বি তে যাব। আর আমরা আরেকটা জিনিস বাই করতে পারি না, আমরা যদি বি থেকে এতে আসি, তাহলে আমি আসছি কোন পয়েন্টে? এ পয়েন্টে। তাহলে এখন আমরা আসতেছি কোথায়? বি থেকে এতে। তার মানে এই যে এইভাবে করে বি থেকে এতে আসতেছি। তাহলে আমরা যদি হাইটটা মেজার করি, ইনিশিয়াল পয়েন্ট কোথায়? এখানে। ফাইনাল পয়েন্ট কোথায়? এখানে। তাহলে হাইটটা কোন দিকে কাজ করবে? হাইটটা কাজ করবে ইনিশিয়াল থেকে ফাইনালের দিকে। আর এখানে বস্তুটা যেহেতু ফাইনাল পয়েন্ট এখানে, আর এখানে এটাকে আমরা ধরলাম এখানে এম ভরের একটা বস্তু আছে, তাহলে অবশ্যই এখানে অভিকর্ষীয় বল নিচের দিকে কাজ করবে, সেটা হলো এমজি। এখন যদি আমরা বি থেকে এ এর কথা চিন্তা করি, তাহলে আমরা আবার ওই আগের মতো সূত্র লিখবো, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থেটা। এখন দেখেন এইচ এই দিকে কাজ করতেছে, এমজিও সেম দিকে কাজ করতেছে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। আর এখানে আমরা এফ এর ভ্যালু কত জানি? এমজি, অভিকর্ষীয় বল যেহেতু এমজি। আর এখানে সরণটা কত হয়েছে আর কি? উচ্চতার সমান। আর এখানে কস 0 ডিগ্রির ভ্যালু কত? 1। আলটিমেটলি কত চলে আসে? এমজিএইচ। অতএব আমরা যদি টোটাল বল হিসাব করি, তাহলে টোটাল বল কত আসছে? এম জিএইচ প্লাস এমজিএইচ। এখানে আমাদের চলে আসে 0 জুল। বুঝে যেই কথাটা ছিল সেই কথাটা। যদি আমরা বস্তুকে ক্রিয়া কর, যে বল বস্তুর উপর ক্রিয়া করলে যে কোনো পথ ঘুরিয়ে প্রাথমিক অবস্থায় আনলে বল প্রতি কৃত কাজ কি হয়? 0 হয়। তো সেই জন্য আমরা অভিকর্ষীয় বলকে সংরক্ষণশীল বল বলি। আপনি যদি ঘর্ষণ বলের কথা চিন্তা করেন, তাহলে কিন্তু এরকম পারবেন না। যেমন ধরেন আপনি এ থেকে বি পথে যাইতেছেন, তাহলে আপনার যদি আপনি সামনের দিকে অগ্রসর হন, ঘর্ষণ বল কাজ করবে ঠিক তার বিপরীত দিকে। আর সরণ ভেক্টর কোথায় কাজ করবে? আপনি যেই দিকে গেছেন, এ থেকে বি পথে গেছেন, তাহলে ইনিশিয়াল পয়েন্ট হইলো এখানে, ইনিশিয়াল পয়েন্ট হইলো এইটা, আর ফাইনাল পয়েন্ট হইলো এইটা, তাহলে সরণ ভেক্টর কাজ করবে এই দিকে। তাহলে আমরা যদি এখানে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ চাই, তাহলে হলো কি? এফ এস। আর এখানে দেখেন বল ভেক্টর যে ঘর্ষণ বল যেদিকে কাজ করতেছে, সরণ ভেক্টর তার বিপরীত দিকে কাজ করতেছে, তাহলে এখানে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? cos 180 ডিগ্রি। cos 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা যখন এ থেকে বি পথে যাব, তখন আমরা যেই ঘর্ষণ কর্তৃক কাজটা পাবো সেটা হবে মাইনাস এফ এস। যদি আমরা কি যাই? এ থেকে বি পথে যাই। আবার অনুরূপভাবে আপনি যখন বি থেকে এ পথে হিসাব করবেন, তখনও দেখবেন আপনি ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ পাবেন মাইনাস এফ এস। আলটিমেটলি আপনার টোটাল কৃত কাজ কত? মাইনাস এফ এস মাইনাস 2fs। তার মানে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কিন্তু 0 হওয়া সম্ভব না, তার মানে এটা সংরক্ষণশীল বল না। অনুরূপভাবে আপনি এগুলো দেখবেন, এগুলো আপনার 0 হবে না। তো সেই জন্য আর কি আমরা বলি আর কি, জাস্ট এখানে অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ 0 হওয়া সম্ভব। আশা করি বুঝতে পারছি। তারপর নেক্সট কোশ্চেনটা কি বলতেছে? কোন বস্তুর উপর গতিশক্তি 300% বৃদ্ধি করলে, তাহলে 300% আপনি বৃদ্ধি করছেন, ভরবেগের বৃদ্ধি কত পাবে সেটা জিজ্ঞাসা করছে। তাহলে দেখেন আপনার শুরুতে গতিশক্তি আমরা ধরে নিলাম ই কে, আর শুরুতে যে ভরবেগটা পাইছি সেটা হলো পি। তাহলে এখানে যদি আমরা গতিশক্তি আর ভরবেগের সম্পর্কটা কাজে লাগাইতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি? ই কে ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। ওকে, ঠিক আছে। তারপর কি করছি? তারপর একটু পর কি করছি? আমরা ধরলাম একটু পর যখন আমরা 300% বৃদ্ধি করলাম, তখন আমরা যে ইকেটা পাইলাম সেটাকে আমরা ধরলাম ইকে প্রাইম। তাহলে আপনি 300 ইকে প্লাস 300% যেহেতু বৃদ্ধি করছেন, ইকে প্লাস 300% ইকে এটা লিখে দিবেন। এখান থেকে ইকেটা যদি কমন নিই, তাহলে আসে 1 প্লাস 300%। আর এখান থেকে আমরা যেই ভরবেগটা পাবো সেটাকে আমরা ধরে নিলাম পি প্রাইম। তাহলে ইকে প্রাইম ইকুয়াল টু কত? ইকে প্রাইম ইকুয়াল টু পি প্রাইম স্কোয়ার বাই 2m। ঠিক আছে। এখন দেখেন, এখন আমরা কি লিখতে পারি?
এখান থেকে আরেকটু যদি এখন আমরা কি লিখতে পারি, এখন আমরা লিখতে পারি ইকে প্রাইম মানে কত, ইকে প্রাইম কিন্তু হলো ইকে 1 প্লাস 300% ইকুয়াল টু পি প্রাইম স্কোয়ার বাই কত 2m। ওকে, এটা আমরা করলাম। তাহলে এখান থেকে যদি আর একটু কারসাজি করতে চাই তাহলে কি আসে, পি স্কোয়ার ইকুয়াল টু ইকে 2m, পি স্কোয়ার ইকুয়াল টু ইকে 2m। তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে 1 প্লাস 300%ই রাখলাম, ইকেটা তো এই পাশে গুণ আকারে আছে, তাহলে ওই পাশে গেলে পি প্রাইম স্কোয়ার বাই 2m ইকে হয়ে যাবে। আর 2m ইকের ভ্যালু কত, পি স্কোয়ার, 2m ইকের ভ্যালু এটাকে আপনারা বলতেছেন, তোকে আমরা বের করে দেখলাম পি স্কোয়ার আসছে, এর পাশে থাকবে 1 প্লাস 300%। তাহলে এখানে কত চলে আসে, পি প্রাইম বাই পি মানে হলো আপনি রুট করে দিবেন 1 প্লাস 300%। এখন কি বলছে, ভরবেগ কত বৃদ্ধি পাবে, তাহলে পি প্রাইম বাই পি এর ভ্যালু কত আসে। আচ্ছা, এখানে আমার চাইছে ভরবেগ কতটুকু বৃদ্ধি পাবে, ভরবেগের বৃদ্ধি চাইছে। ভরবেগের বৃদ্ধির ফর্মুলা কি জানি আমরা, ভরবেগের বৃদ্ধির ফর্মুলা কি হয়, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ বাই আদি ভরবেগ কিন্তু 100% করে দিলেই আমরা ভরবেগের বৃদ্ধিটা পেয়ে যাবো শতকরা। তাহলে আমার লাগবে কি, পি প্রাইম মাইনাস পি বাই পি, এটা আমার লাগবে। তাহলে আমরা এখন আমরা কি পাইলাম, রুট ওভার 1 প্লাস 300%, মানে আমরা পি প্রাইম বাই পি পাইলাম, কিন্তু আমার লাগবে কি পি প্রাইম মাইনাস পি বাই পি না। তাহলে এখানে অবশ্যই আপনারা বলবেন যে ভাইয়া আপনি উভয় পক্ষে একটা মাইনাস 1 দ্বারা গুণ করে দেন, তাহলে আমরা দেখবো যে পি এটা চলে আসবে, মাইনাস 1 দ্বারা আমরা উভয় পক্ষে গুণ করে দিলাম, লাভটা কি হইলো, এই যে পি প্রাইম মাইনাস পি বাই পি এরকম চলে আসবে। আর আমার কি লাগবে, 100% লাগবে। এরকম চলে আসলো। এবার আমরা কি করে দিব, উভয় পক্ষে আমরা 100% দ্বারা গুণ করে দিব, তাইলে আমরা কত বৃদ্ধি পাইছে সেটা পেয়ে যাব, 300% মাইনাস 1 ইন্টু 100%, তাইলে কত পাবো, যত পাবো সেটাই আমাদের অ্যান্সার। প্রাইম মাইনাস পি বাই পি ইন্টু 100%, এটা কত আসছে, 100% আসছে, তাহলে অ্যান্সার কত। তারপর বলছে কি, এম ও 3m ভরের দুইটি বস্তুর গতিশক্তির অনুপাত হলো 2:1 হলে তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত। গতিশক্তির অনুপাত দেওয়া আছে, রৈখিক ভরবেগের অনুপাত চেয়েছে, মানে রৈখিক ভরবেগ বলতে কি বোঝায়, পি বোঝায়, আর গতিশক্তি বলতে কি বোঝায়, ইকে। তাহলে আমরা সূত্র কি জানি, ইকে ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। এখন দেখেন এম ও 3, এখানে ভরও দেওয়া আছে, একটা ভর দেওয়া আছে এম আর একটা ভর দেওয়া আছে কি 3m। তাহলে এম ভরের জন্য আমাদের কত আসলো, এম ভরের জন্য আমরা যে গতিশক্তিটা পাইলাম সেটাকে আমরা ধরলাম ইকে 1, সেটা আসছে পি স্কোয়ার বাই 2m। আচ্ছা, যদি আমরা ভরটা যদি হয়ে যায় 3m, তাহলে যে আমরা যে ভরবেগটা পাবো সেটাকে ধরে নিলাম p1, আর এইটা হলো p2 স্কোয়ার বাই কি 2m। এখন খেয়াল করেন, এখন আমরা যদি একটু কাজ করতে চাই তাহলে কি করতে পারি, এখানে বলছে এম ভরের জন্য আমাদের যে গতিশক্তিটা পাইছে সেটা হলো 2, আর 3m এর জন্য যে গতিশক্তিটা পাইছে সেটা হলো কত, অনুপাত কত 1। তাহলে আমরা কি করব, ইকে 1 বাই ইকে 2 ইকুয়াল টু p1 স্কোয়ার বাই 2m। এখানে তো আমরা ভর বসাবো আরো 3m, তাই না, দুই গুণ আর এখানে ভর কত 3m। p2 স্কোয়ার বাই কত 6m। এখান থেকে যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে এই এম কাটা, আর হলো এই 2 এখানে আসবে কত 3, তাহলে আলটিমেটলি আমাদের কত চলে আসে দেখি, আলটিমেটলি আমাদের চলে আসবে ইকে 1 বা ইকে 2 ইকুয়াল টু p1 স্কোয়ার গুণ উপরে থাকবে 3, একটু উল্টায় গেলে এরকমই হবে, হ্যাঁ। আর ইকে 1 বাই ইকে 2 অনুপাত কত দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে ইকে 1
বাই EK2 এর অনুপাত হইল 2:1, মানে 2/1। তাহলে এখানে অ্যান্সার আমরা কত জানি, 2/1। আর এখানে কত পাইছি, P1 স্কোয়ার বাই P2 স্কোয়ার। আর এখানে কত আছে, 3। তাহলে এখানে আমরা যদি এখানে আসে কত, 2/3, এখানে আসে P1 বাই P2 হোল স্কোয়ার। অর্থাৎ P1 বাই P2 এর রেশিও কত, উপরে আমরা যদি রুট করে দিই, √2 √3। আচ্ছা, √2 √3, সি নাম্বার আছে। আচ্ছা, কাজ শক্তি উপপাদ্য অনুসারে কৃতকাজ নিচের কোন রাশিটির পরিবর্তনের সমান? আমরা জানি কাজ শক্তি উপপাদ্য কৃতকাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তনের সমান। বলছে নেক্সট কোশ্চেনে বলতেছে দুইটি স্প্রিং এর বল ধ্রুবক দেওয়া আছে, একটাকে ধরে নিলাম K1 আর একটা স্প্রিং এর বল ধ্রুবককে ধরলাম K2। আচ্ছা, আর বলছে শ্রেণী সমবায়। আচ্ছা, শ্রেণী সমবায় চাইছে। আমরা জানি যদি স্প্রিং এর শ্রেণী সমবায় হয় তা হয় আমরা যে সার্কিটে যে সমান্তরালের সূত্র শিখছিলাম তার সমান, মানে সমান্তরালে যে সূত্রটা অ্যাপ্লাই হতো সেটা এখানে অ্যাপ্লাই হয়। তার মানে সমান্তরালে কি শিখছিলাম সার্কিটে, ওই যে 1/r, এখানে লিখবো 1/ks, 1/k1 প্লাস 1/k2। আমরা যদি একটু হিসাব নিকাশ করি তাহলে ks ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি 1/k1 1/k2, আর এই পাশে হয়ে যাবে কি ইনভার্স 1/ks। যদি আমরা ks লিখতে চাই এটাকে কি করে দিতে হবে, উল্টায় দিতে হবে। তো সেই জন্য আমরা লিখলাম ইনভার্সটা। তারপর কি লিখতে পারি, তাহলে আমরা ks ইকুয়াল টু মানগুলো যদি বসায় দিই, 1/k1, k1 এর ভ্যালু কত 200, 1/k2, k2 এর ভ্যালু কত 300, k2 এর ভ্যালু কত 300, অর্থাৎ ks এর ভ্যালু কত 120 চলে আসবে। যদি আমরা একটু ক্যালকুলেশন করি 120 চলে আসবে। আচ্ছা, তারপর কি বলছে, একটি বস্তুর গতিশক্তি দ্বিগুণ হলে এর বেগ আদি বেগের কত গুণ হবে? আচ্ছা, মানে এখানে আদি বেগের কত গুণ হইতে বুঝাইছে যে তোমার যখন বেগ দ্বিগুণ হয় না, যখন ইকে ছিল তখন যেই বেগটা পাইছো সেই বেগটাকে তারা আদি বেগ ধরতেছে। আর গতিশক্তি দ্বিগুণ হলে এর বেগ, আচ্ছা, আর গতিশক্তি যদি দ্বিগুণ করি তখন আমরা যে বেগটা পাবো সেই বেগটাকে আমরা ধরলাম ভি। তাহলে গতিশক্তি আমার ছিল ইকে ইকুয়াল টু কি লিখতে পারবো, হাফ এম ইউ স্কোয়ার। আর এখানে গতিশক্তি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, যেহেতু গতিশক্তি দ্বিগুণ করছি তাহলে এখন পাবো হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা একটু চিন্তা ভাবনা করি, এখানে তাহলে আমরা কি লিখতে পারি, ইকের ভ্যালু কত, হাফ এম ই স্কোয়ার না, এটাই লিখে ফেললাম। এখানে আছে হাফ এম ভি স্কোয়ার। এখান থেকে আমরা বুঝতে পারতেছি হাফ এম আর এই পাশের হাফ এম কাটা, তাহলে আলটিমেটলি আমাদের কত থাকলো, আমাদের থাকলো 2 ইউ স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার, ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার ইকুয়াল টু কত, 2। তাহলে ভি বাই ইউ ইকুয়াল টু কত হবে, √2 হবে। আর এখানে আমাদের কি বলছে, বলছে যে এর বেগ দ্বিগুণ করলে যে বেগটা সেটা আদি বেগের কত গুণ, কত শতাংশ হবে। যেহেতু এখানে পার্সেন্টেজ রূপে আছে তার মানে কত শতাংশ হবে, তার মানে তোমার কাছে আদি বেগের কত শতাংশ হবে এইটা দ্বারা বুঝাইছে যে তোমার শেষ বেগ মাইনাস আদি বেগ বাই আদি বেগ কিন্তু 100% কত এটা জানতে চাইছে তারা। তাহলে এখান থেকে আমরা যদি হিসাব করি তাহলে হলো ভি বাই ইউ -1, আর এখানে উভয়ের পক্ষে √2 - 1। তাহলে আলটিমেটলি আমাদের এখানে কত চলে আসবে, এখানে চলে আসবে ভি মাইনাস ইউ বাই ইউ ইকুয়াল টু √2 - 1। তো এখান থেকে আমরা যদি হিসাব নিকাশ করি তাহলে এখানে আমরা আবার 100% দ্বারা একটু কি করে দেব, গুণ করে দেব। 100% দ্বারা গুণ করে দিলে আমাদের এখানে √2 - 1 ইন্টু 100%, আলটিমেটলি এখানে চলে আসবে 141%। নেক্সট কোশ্চেন আমরা একটু খেয়াল করি। নেক্সট কোশ্চেন আমার কাছে কি বলছে, বলছে 35 মিটার উচ্চতা থেকে বিনা মাথায় পড়তে দিলে ভূমি হতে, মানে ভূমি হতে উচ্চতা দিয়েছে, ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ দ্বারা বুঝাইছে গতিশক্তি ইকুয়াল টু 2EP হবে। আমরা যদি একটু চিন্তা করি, এরকম একটা রেফারেন্স লাইন চিন্তা করলাম, আর এখানে আমাদের যে উচ্চতা আসছে সেই উচ্চতা কত মিটার, 35 মিটার। আচ্ছা, 35 মিটার নিলাম। আর ভূমি হতে কত উচ্চতায়, ভূমি হতে ধরে নিলাম x মিটার উচ্চতায়। ভূমি হতে x মিটার উচ্চতায় আমাদের এই গতিশক্তিটা বিভব শক্তির দ্বিগুণ হবে। তাহলে এখন চিন্তা করে নাও,
এখন আমরা যদি এইটার কথা চিন্তা করি, ভূমি হতে এক্স মিটার উচ্চতা এটা দ্বিগুণ হবে। উপর থেকে যদি আমরা হাইটটা চিন্তা করি, উপর থেকে হাইট কত হয়, তাহলে 35 মাইনাস এক্স হয়। আচ্ছা, তাহলে আমরা যদি এখন সূত্রটা একটু দেখি, তাহলে ইটি ইকুয়াল টু কি হবে, 2 ইপি। আচ্ছা, তো এইটার নাম দিলাম এইচ, আর এখানে যে আমরা এটা পাবো আমরা ধরে নিলাম H1, এটাকে আমরা ধরলাম H2। তো হাফ এম ভি স্কোয়ার, আর আমরা কি জানি বিভব শক্তি যে এখান থেকে হিসাব করা, বিভব শক্তি কোথা থেকে হিসাব করা, বিভব শক্তির হাইটটা কোথা থেকে হিসাব করা, ভূমি থেকে হয়। ভূমি থেকে কতটুকু উচ্চতায় উঠলো এইটাকে আমরা বলতেছি বিভব শক্তি। তাহলে হাফ, তাহলে কত হবে এম জি, শুধু এম জি কত হবে, কত উচ্চতায় উঠছে, এক্স উচ্চতায় উঠছে না, তাহলে এখানে এক্স বসাবো। আর হাফ ভি স্কোয়ার মানে কি স্কোয়ার প্লাস 2gh, আর এই এইচ এর পরিচয়টা হইল বস্তুটা সর্বোচ্চ উচ্চতা থেকে, বস্তুটা গতিশক্তির হাইটের পরিচয় হইল বস্তুটা সর্বোচ্চ উচ্চতা থেকে কতটুকু নিচে নামলো, কতটুকু নিচে নামছে, 35.x পরিমাণ নিচে নামছে না, তাহলে এখানে আমরা বসাবো 35.x। আচ্ছা, এটা আমরা পরে বসাই, এটার নাম দিয়ে দিই, এটা বারবার টানা কষ্ট হয়ে যাবে। আচ্ছা, এখন যদি আমরা একটু সলভের দিকে ধাবিত হই, তাহলে কি আসে, এই এম কাটা, আর আদিবেগ কত ছিল, এই যে সর্বোচ্চ হাইটে আদিবেগ কত ছিল, 0 ছিল। এখানে আমরা যদি একটু বসাই দিই, তাহলে কত চলে আসে, হাফ, এটা চলে আসবে 0 প্লাস 2gh1, আর এখানে চলে আসবে 2gx। তাহলে আলটিমেটলি আমাদের চলে আসলো হাফ 2gh1 ইকুয়াল টু 2gx। এখানে আমাদের কত চলে আসবে, এই যে এই টু কাটা, এই জি কাটা, তাহলে আলটিমেটলি আমাদের চলে আসবে h1 ইকুয়াল টু 2x। আর h1 এর ভ্যালু কত ধরছিলাম, 35 মাইনাস এক্স, তাহলে 2x। অতএব 3x ইকুয়াল টু 35, অতএব x ইকুয়াল টু কিন্তু তোমার চলে আসবে 11.67। x ইকুয়াল টু চলে আসবে আমাদের 11.67 মিটার। আর এই এক্স এর পরিচয়টা আমরা কোথা থেকে হিসাব করছিলাম, ভূমি থেকে। তাহলে ভূমি থেকে কত উচ্চতায় হইলো আমাদের গতিশক্তি আর বিভব শক্তির 2 গুণ হবে, কত উচ্চতায়, 11.67। যদি বলতো সর্বোচ্চ উচ্চতা থেকে কত উচ্চতায় আর কি সমান হবে, তখন কিন্তু আমরা 35 থেকে এক্সট্রা করে দিতাম, বাদ দিয়ে দিতাম। তো এইটা কিন্তু অনেকবারই আসছে, তো এটা একটু শর্টকাট জেনে রাখা ভালো। তো শর্টকাটটা হলো এরকম, শর্টকাটটা একটু লিখে রাখো। এই শর্টকাটটা হলো এরকম যে x ইকুয়াল টু h/n+1। তো এখানে আমাদের পরিচয়টা একদম সুন্দর মতো বুঝতে হবে। x এর পরিচয় হইল ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির n গুণ। ভূমি থেকে, এটা কিন্তু এই যে এক্স, এই যে এখানে যে আমরা শর্টকাটটা দিতেছি, এটা কিন্তু আমাদের ভূমি থেকে বের হবে। যদি বলে সর্বোচ্চ উচ্চতা থেকে কত হাইটে, তার মানে যে তোমার এই এইচ থেকে তুমি এক্সট্রা বাদ দিলে তুমি এই যে এটা পেয়ে যাবে। আর এন এর পরিচয় হইল যে বিভব শক্তির কত গুণ, এন এর পরিচয় কিন্তু বিভব শক্তির কত গুণ। আর এখানে আমাদের যে এইচটা আছে, সেই এইচ এর পরিচয় হইল তোমার ওই যে উচ্চতাটা, কত উচ্চতা থেকে পড়তেছে আর কি, কত উচ্চতা থেকে পড়তেছে, কত উচ্চতা থেকে বস্তু পড়তেছে আর কি, কত উচ্চতা থেকে বস্তু। এখন আমরা একটু শর্টকাটের অ্যাপ্লিকেশনটা দেখাই দিই। তাহলে আমরা যদি এখানে শর্টকাটটা অ্যাপ্লাই করতে চাইতাম, তাহলে কিভাবে করতাম সেটা একটু আমরা দেখাই দিই। এখানে তাহলে আমরা যদি শর্টকাটটা অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমরা কি লিখতাম, x ইকুয়াল টু h/n+1, তাই তো। এখন h এর ভ্যালু কত দেওয়া আছে, খেয়াল করো h এর ভ্যালু কত দেওয়া আছে, h এর ভ্যালু, এটা হলো h এর ভ্যালু। আর এখানে বলা আছে গতিশক্তি বিভব শক্তির 2 গুণ। দেখো এখানে পরিচয় ছিল বিভব শক্তির কত গুণ, গতিশক্তি বিভব শক্তির কত গুণ, 2 গুণ না। তাহলে এলে এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু কিন্তু 2, এন এর ভ্যালু কত, 2।
তাহলে একদম সূত্রটা সুন্দর মতো অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে হলো কত, উপরে বসাবো কত এইচ, এইচ এর এইচ কত 35, এন কত, এন হলো 2, 2 + 1, দেখো আলটিমেটলি তোমাদের চলে আসতেছে 35/3 মানে 11, আসলে তোমাদের চলে আসবে 11.67 মিটার, এটাই চলে আসবে। তাহলে এই ছিল শর্টকাটটা, শর্টকাটটা সবাই শিখে রাখবা। এই যে এটা হলো শর্টকাট, শর্টকাট ফর্মুলাটা সবাই মুখস্থ করে রাখবে। আচ্ছা, পরিচয় সহ মুখস্থ করবে। অনেকে আসো যে শর্টকাট জানো কিন্তু পরিচয় জানো না, তখন কিন্তু কোশ্চেন ঘুরাই দিলে পারবা না, তো পরিচয়টাও মুখস্থ রাখতে হবে। আচ্ছা, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত? কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ হলো 0, কারণ হলো কেন্দ্রমুখী বল কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরতে চায় তাহলে তার কোন বলের যোগান দিতে হয়? কেন্দ্রমুখী বলের যোগান দিতে হয়। আর কেন্দ্রমুখী বল কাজ করে কেন্দ্রের দিকে, তাহলে এই দিকে কাজ করে কেন্দ্রমুখী বল। আর এখানে বস্তুটার যে সরণ হয় সেটা কাজ করে তার স্পর্শক বরাবর, তাহলে বস্তুর সরণ কোন দিকে? তার স্পর্শক বরাবর। তাহলে আমরা যদি হিসাব করি ডাব্লিউ ইকুয়াল টু, কেন্দ্রমুখী বলের জন্য কাজ হবে ডাব্লিউ ইকুয়াল টু বল আর সরণ গুণ করবা, আর সরণের মধ্যবর্তী কোণ লিখবা cos, সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? বল কেন্দ্রমুখী বল আর সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আর এখানে তাইলে আমাদের আলটিমেটলি চলে আসে 0, তাহলে এখানে চলে আসে 0 ডিগ্রি। আরেকজন বলছে একজন লোক 40 কেজি, একজন লোক 40 কেজি ভরের একটি বোঝা মাথায় নিয়ে 2 মিনিট দাঁড়িয়ে আছে, তাহলে তার কাজের পরিমাণ কত? তাহলে একজন লোক কি আছে, এই যে এখানে একজন লোক দাঁড়ায় আছে, এই যে বোঝা মাথায় নিয়ে 2 মিনিট ধরে দাঁড়ায় আছে, 2 মিনিট ধরে 40 কেজি ভরের একটা বোঝা নিয়ে দাঁড়ায় আছে। একজন লোক 40 কেজি ভরের একটা বোঝা নিয়ে ধরো এই বোঝা, কৃত কাজের ফর্মুলা কি জানি? ডাব্লিউ ইকুয়াল টু এফএস কস থিটা। এখানে আমার বল অ্যাপ্লাই হইতেছে এমজি পরিমাণ, কিন্তু লোকটার কোনো সরণ হয় না। দেখো লোকটা কি ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট কিন্তু সেম, এখানে 2 মিনিট ধরে দাঁড়ায় আছে, লোকটা কিন্তু ডানেও সরে নাই বামেও সরে নাই, তার মানে তার কোনো অবস্থানের পরিবর্তন হয় নাই। যেহেতু অবস্থানের পরিবর্তন হয় নাই তাহলে আমরা কোনো সরণ পাইনি, তাহলে এখানে কোনো সরণের ভ্যালু কত? 0 cos থিটা। এখানে আলটিমেটলি কত চলে আসবে? 0। আচ্ছা, তারপর কি বলছে? বিনা মাথায় পড়তে দিলে, এই যে এখানে খেয়াল করো, বিনা মাথায় পড়তে দিলে 60 মিটার উচ্চতা থেকে, তার মানে তোমার এইচ এর ভ্যালু দেওয়া আছে 60 মিটার, ওই যে আমরা শর্টকাটটা অ্যাপ্লাই করব। ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে, তার মানে বিভব শক্তি, তার মানে বলছে বিভব শক্তি মানে বিভব শক্তি। তারপর বলা আছে গতিশক্তি, তাহলে গতিশক্তি লেখো, গতিশক্তির সাথে কত লেখা আছে? অর্ধেক লেখা আছে, তার মানে ইপি ইকুয়াল টু হাফ পি কে দেওয়া আছে, তাহলে ইপি ইকুয়াল টু হাফ পি কে দেওয়া আছে। আর আমরা এন এর পরিচয় কি পড়ছিলাম? এন এর পরিচয় পড়ছিলাম বিভব শক্তির কত গুণ, তাহলে বলো তো বিভব শক্তি কত গুণ হয়? বিভব শক্তি হয় 2 গুণ, গতিশক্তি বিভব শক্তির 2 গুণ, তাহলে এন এর ভ্যালু কত? 2। আর আমরা সূত্র পড়ছিলাম ভূমি থেকে, এখানে কিন্তু বলে দিছে ভূমি থেকে কত উচ্চতায়, ভূমি থেকে কিন্তু কত উচ্চতায়, তাহলে এক্স ইকুয়াল টু হবে এইচ বাই এন প্লাস 1। আমাদের শর্টকাটটা মিলে গেছে, একটু আগে যে শর্টকাটটা দেখাইছেন 60, এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু 2, 60/3 মানে তোমাদের এখানে কত চলে আসবে? 20। বলছে স্প্রিংকে প্রসারিত করলে, আমরা জানি স্প্রিংকে যদি প্রসারিত করি তাহলে যেখানে সেটা জমা হয় সেটা হলো বিভব শক্তি জমা হয়। আর বলছে ভর ধ্রুবক হলে রৈখিক ভরবেগ আর কি গতিশক্তির লেখচিত্র কি হবে? আমরা কি জানি ইকে ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। এখানে খেয়াল করলে দেখা যায় এখানে আমাদের কি বলছে, এখানে বলছে যে এইগুলা কি 2m ধ্রুবক আর হইল a সমান সমান, তাহলে এই ধ্রুবকের বদলে আমরা একটা কে লিখলাম। আচ্ছা, তাহলে আমরা যদি একটু বসাইতে চাই, ইকে কোন অক্ষে বসেছে? ইকে কে খেয়াল করো ওয়াই অক্ষে বসেছে, ইকে কে ওয়াই অক্ষে বসাইলাম। আর পি কে কোন অক্ষে বসাইছে? এক্স অক্ষে, তাহলে পি কে এক্স অক্ষে বসাইলা আর তার উপর একটা স্কোয়ার, তাহলে ইকে ইকুয়াল টু কে এক্স স্কোয়ার। এখন কথা হলো আমরা মনে হয় পরাবৃত্তের শেপ এরকম পড়ছিলাম যে যার পাওয়ার 1 হয় তার দিকে হা করে। দেখো এখন তোমার প্রশ্ন হলো পজিটিভ দিকে হা করবে না নেগেটিভ দিকে হা করবে? দেখো কারের সামনে কিন্তু তোমার মাইনাস নাই, তাহলে কোন দিকে হা করবে? পজিটিভ দিকে হা করবে। তাহলে খেয়াল করো কার পাওয়ার 1? ওয়াই এর পাওয়ার 1, তাহলে কোন দিকে হা করবে? এই
এইভাবে হা করার কথা ছিল, এইভাবে হা করবে আর কি, এইরকম আর কি, এইভাবে হা করবে। এখন কথা হলো এইভাবে হা করলে এরকম একটাই অপশন আছে। কেন একটা অপশন? এই যে এরকমই দেওয়া কেন, এই যে এরকমই দেওয়া কেন, এরকম দেওয়া নাই কেন? এখান থেকে তোমার বুঝতে হবে যে দেখো এখানে যদি আমরা ইকুয়েশনটা একটু পর্যবেক্ষণ করি তাহলে দেখো গতিশক্তি কি নেগেটিভ হওয়া সম্ভব? গতিশক্তি তো সবসময় পজিটিভ, ভরবেগও তো তোমার সবসময় পজিটিভ। তাহলে আমার এমন গ্রাফ বাছাই করতে হবে যে গ্রাফটায় তোমার ভরবেগও পজিটিভ, মানে এক্স অক্ষটাও পজিটিভ থাকবে আবার ওয়াই অক্ষটাও পজিটিভ থাকবে। তাহলে খেয়াল করো শুধুমাত্র এই ছবিটাই তোমার এক্স অক্ষ ওয়াই অক্ষ পজিটিভ, কিন্তু এখানে যদি আমরা চিন্তা করি এখানে কিন্তু আমাদের ভরবেগটা নেগেটিভ বুঝাইতেছে আর গতিশক্তিটা পজিটিভ বুঝাইতেছে। কিন্তু আমাদের তো গতিশক্তি পজিটিভ আবার ভরবেগও পজিটিভ, এটা তো নেগেটিভ হওয়ার সম্ভাবনা নাই। তাহলে সেই জন্য আমরা এটা নিব না, আমরা জাস্ট এই গ্রাফটাই নিব। আমরা কোনটা নিব? এই যে এই জাস্ট এই গ্রাফটাই নিব। আমাদের সেই জন্য অ্যান্সারটা হবে এ নাম্বার। গতিশীল বস্তুর বেগ 2/3 হলে গতিশক্তি কত গুণ হবে? আচ্ছা, আগে ধরো তোমার বেগটা ছিল ইউ, তাহলে আমরা যদি গতিশক্তিটা পাই তাহলে ই কে ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার। তারপর আমাদের যে গতিশক্তিটা পাইলাম সেটা হলো ই কে 1, আর সেটা আমরা কত গুণ করছি, বেগ কত তৃতীয়াংশ করছি, 2/3 করছি, তাহলে 2/3 ইউ। তাহলে এখন আমরা যেটা পাবো সেটা হলো 2 ই কে 1, তাহলে হলো এটা হাফ এম, বেগ কত? বেগ হলো 2/3 ইউ হোল স্কোয়ার, তাহলে হাফ এম, আর এটা হলো 4/9 ইউ স্কোয়ার। এখানে চলে আসে 4/9 হাফ এম ইউ স্কোয়ার। এখন বলো 4/9 এটার ভ্যালু কত? ই কে, আগে কত ছিল? ই কে 1। এখন তোমার প্রশ্নে থাকবো গতিশীল বস্তুর বেগ 2/3 হলে গতিশক্তি কত গুণ হবে? মানে 2/3 মানে কি? ই কে 1, আর গতিশক্তির কত গুণ হবে মানে ই কে 1 ইকুয়াল টু কত ই কে, এটা আমাদের জানতে চাইছে। তাহলে ই কে 1 ইকুয়াল টু কত? ই কে 4/9 ই কে। তারপর বলছে কোন বস্তু কণার গতিশক্তি ও ভরবেগের মধ্যকার লেখচিত্র কোনটি? এই যে একটু আগে আমরা দেখাইছিলাম যে পরাবৃত্তের মতো, তাই না? যে যার পাওয়ার একটা, এই যে যেখানে দেখাইলাম এই যে পরাবৃত্তের মতো। বলছে 15 মিটার উচ্চতা, ওই যে আগের ম্যাপটাই 15 মিটার উঁচু, মানে এইচ এর ভ্যালু দেওয়া আছে 15 মিটার, আর বলছে ভর দেওয়া আছে 10 সেন্টিমিটার কথা। আচ্ছা, ভূমি হতে কত উচ্চতায়? আমটির বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। বিভব শক্তি মানে ইপি ইকুয়াল টু হবে গতিশক্তির দ্বিগুণ। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে আমরা ভূমি হতে কত চাই? ভূমি হতে উচ্চতা চাইছে, তাহলে আমার এক্স এর ভ্যালু কত এটা জানতে চেয়েছে। যদি উপর থেকে হইতো তাহলে আমরা 15 থেকে এক্সট্রা বাদ দিতাম। তাহলে ইকে ইকুয়াল টু কত? ইকে ইকুয়াল টু হবে হাফ ইপি। তার মানে তুমি এন এর ভ্যালু কত পাইছো? হাফ। মানে এন মানে কি ছিল? গতিশক্তি বিভব শক্তির যেই সহগটা সেটা না, মানে বিভব শক্তির কত গুণ সেটা না, বিভব শক্তির কত গুণ? হাফ গুণ। তাহলে এন এর ভ্যালু কত? হাফ। এইচ এর ভ্যালু কত পাইছি? 15 পাইছি। তাহলে এক্স ইকুয়াল টু কত জানি? এইচ বাই এন প্লাস 1। এইচ কত? এইচ হলো তোমার 15, এন প্লাস 1 হাফ প্লাস 1, এখানে চলে আসবে 3/2, তাহলে উপরে হবে 30/3 মানে 10 মিটার হবে। আনসার কত? 10 মিটার। এখানে বলতেছে কাদামাটির গর্ভ প্রতিরোধকারী পর্বত একটা আম আছে, সেটা 15 মিটার উচ্চতা থেকে আর কি নিচে পড়ার পর সেটা আরো 10 সেন্টিমিটার কি করছে? একটা গর্ত করছে। এখন বলতেছে এই যে যে এখানে আর কি কাদামাটি আছে, সেই কাদামাটি যে গড় প্রতিরোধ বল দিছে সেটা কত? মানে এই যে কাদামাটি অবশ্যই এক্স ধরে নিলাম, এটার ভ্যালু হলো এক্স, আর কাদামাটি অবশ্যই কি করছে? উপরের দিকে একটা প্রতিরোধকারী বল দিছে, সেটা হলো উপরের দিকে কাজ করবে, মানে বিপরীত দিকে কাজ করতে কাজ করি। তাইলে আমরা এখানে কি জানি? ফর্মুলাটা কি জানি? ফর্মুলা এটা জানি যে আমরা ডাব্লিউ ইকুয়াল টু ডেল ইকে, মানে কৃতকাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন। তাহলে এখানে আমাদের একটা 15 মিটার উচ্চতায় ধরো আম ছিল, এক্স মিটার নিচে নামলো, আর এখানে যে বাঁধবানকারী বল কাজ করতেছিল সেটা কাজ করতে বিপরীত। ঠিক আছে,
তো আমরা এই পোর্শনটুকে কাজ শক্তি উপপাদ্য অ্যাপ্লাই করতে চাই। আমরা কতটুকু জায়গায় কাজ শক্তি উপপাদ্য অ্যাপ্লাই করতে চাই? এই যে এই গোল জায়গায়। তো আমটা কি করছে, 10 সেন্টিমিটার গর্ত সৃষ্টি করে এখানে অবশ্যই থেমে গেছে, তাইলে এখানে আরেকটা বেগ পাইলাম, সেটাকে আমরা ধরলাম v1, সেটা কত 0। আর এই ভিটা কিন্তু আমরা বের করতে পারি, কিভাবে বের করতে পারি? উপরেরটা হলো ইউ আর এইটা হলো ভি, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, আর যেহেতু পরন্ত বস্তু প্লাস দিব 2g, এখানে কতটুকু হাইট অতিক্রম করছে? এই যে 15। তাহলে এখান থেকে আমরা ভিটাও পেয়ে গেছি। এখানে আমরা এইচ, এইটাকে আমরা একটু সমাধান প্রকাশ করি, এখানে 2gh, এটাকে এইচ হিসাবে সম্মানিত করুন, এইচ। তাহলে ভি ইকুয়াল টু কত আসে? 0 স্কোয়ার প্লাস 2gh, অতএব ভি ইকুয়াল টু রুট 2gh, এরকম কিছু একটা পেয়ে গেলাম। এখন দেখো এখানে আমরা কাজ শক্তি উপপাদ্যটা অ্যাপ্লাই করব। এখানে যদি আমরা চিন্তা করি এখানে কয়টা বল অ্যাপ্লাই হইতেছে, এখানে যদি একটু খেয়াল করো ভাইয়ারা, এখানে এম ভরের বস্তু, তাহলে অভিকর্ষ বল এখানে অ্যাপ্লাই হইতেছে। যে এখানে যদি আমরা একটু ছবিটা আঁকি, তাহলে এখানে এম ভরের বস্তু ছিল, এক্স মিটার জুড়ে ছিল, তাহলে অভিকর্ষ বল কাজ করতেছে এমজি। আর এটা ছিল ইনিশিয়াল পয়েন্ট, এটা ছিল ফাইনাল পয়েন্ট, অবশ্যই নিচের দিকে যাইতেছে, তাহলে ফাইনাল পয়েন্ট কাজ করে অবশ্যই নিচের দিকে। তাহলে এখানে আমরা কাজ শক্তি উপপাদ্য কি শিখছিলাম? কাজ শক্তি উপপাদ্য শিখছিলাম কৃত কাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন। তাহলে কৃত কাজ পাবে কি? এই বলের জন্য কৃত কাজ পাবে এমজি বলের জন্য, এমজি বল মানে অভিকর্ষ বল কাজ করতেছে নিচের দিকে, আর এক্স পরিমাণ সরণ হয়েছে নিচের দিকে, তাহলে অভিকর্ষ বলের প্রভাবে যে কাজটা হয়েছে সেটা হলো mg x cos 0 ডিগ্রি প্লাস। আবার এখানে খেয়াল করো, এই যে এখানে আসলো, এখানে আবার কি কাজ করে? এই যে আমটা যে মাটির নিচের দিকে আসার চেষ্টা করতেছে, মাটি কি একটা বাধাদানকারী বল দিতেছে না? সেই বাধাদানকারী বল ধরলাম আমরা এফ, কিন্তু সরণটা হইতেছে আমার নিচের দিকে। যে বাধাদানকারী বল সেটা কাজ করতেছে উপর দিকে, সরণটা হইতেছে নিচের দিকে। তাহলে বল কাজ করতেছে, এই যে দেখো বল কাজ করতেছে উপরের দিকে আর সরণটা কাজ করতেছে নিচের দিকে। তাহলে হলো বল আর সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। আর এখানে গতিশক্তির পরিবর্তন কত বলো তো ভাইয়ারা? এখানে গতিশক্তির পরিবর্তন হলো দেখো হাফ শেষ বেগের স্কোয়ার। শেষ বেগ কত? এই যে এখানে যদি আমরা এই পোর্শনটুকে চিন্তা করি, এখানে শেষ বেগ কিন্তু 0, শেষ গতিশক্তির স্কোয়ার মাইনাস আদি গতিশক্তি, মানে আদি বেগ কত? এখানে আদি বেগ কিন্তু ভিটা, ভি স্কোয়ার। আলটিমেটলি তোমাদের কত চলে আসে? এম জি এক্স, আর এখানে cos 180 ডিগ্রি মাইনাস, মানে এখানে চলে আসবে মাইনাস এফ এক্স, আর এখানে চলে আসবে 0, আর এখানে ভি স্কোয়ারের ভ্যালু কত? ভি স্কোয়ারের ভ্যালু কিন্তু 2gh এম, আর এখানে ভি স্কোয়ারের ভ্যালু হলো 2gh। তাহলে আলটিমেটলি যদি আমরা হিসাব নিকাশ করি mgx মাইনাস এফ এক্স, আর এখানে চলে আসতেছে 2 কাটা, তাহলে এখানে চলে আসবে mgh। আলটিমেটলি আমরা mgh কে এই পাশে সরাই দিই, তাহলে বলো তো ভাইয়ারা এখানে কত চলে আসে? এখানে চলে আসে mgটা যদি কমন নিই, mg ইকুয়াল টু h প্লাস x ইকুয়াল টু fx। তাহলে তোমার f ইকুয়াল টু কি? f ইকুয়াল টু হবে mg h প্লাস x বাই কত? h x। এখানে আলটিমেটলি তোমরা ডাটাগুলো যদি বসায় দাও, এম এর ভ্যালু কত বসাবো আমরা? এম এর ভ্যালু কত দেওয়া আছে? এম এর ভ্যালু দেওয়া আছে 200 গ্রাম। তাহলে এম এর ভ্যালু আমরা বসাবো 200 ইন্টু কেজিতে কনভার্ট করবো, তাহলে 10⁻³ জি এর ভ্যালু 9.8। আর এখানে যদি আমরা একটু কাজ করি, তাহলে এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু দেওয়া আছে 15, আর এক্স এর ভ্যালু দেওয়া আছে কত? 10 সেন্টিমিটার, মানে 10 ইন্টু 10⁻²। আর এখানে x এর ভ্যালু কত? 10 ইন্টু 10⁻²। অতএব f এর ভ্যালু আলটিমেটলি আমাদের কত? 0.96। এখানে দেখবা 295.96 চলে আসে। তাহলে আনসার আশা করি বুঝতে পারছো। একটা আসে, তাহলে কোন লাইনটা মনে রাখবে? এটা মনে রাখবে, এই লাইনটা মনে রাখবে। এখানে যদি আমরা একটু শর্টকাটে মনে রাখতে চাই, তাহলে এটা হলো এরকম, তোমার এমভরের বস্তু ছিল h পরিমাণ উচ্চতা সরছে, আবার x পরিমাণ নিচে নামছে।
তার মানে এখানে যে বিভব শক্তিটা জমা হয়েছে, বিভব শক্তি কত জমা হয়েছে বলো তো? এই এম ভরের বস্তুর জন্য বিভব শক্তি অবশ্যই জমা হয়েছে, অবশ্যই বলবা mgh প্লাস x পরিমাণ। আর এখানে যে কাজটা হয়েছে, এই যে যেই কাদামাটি যে কাজটা করবে সেই কাজটা সমান হবে, সেই কাজটা কত? সেই কাজটা অবশ্যই তুমি বলবা fx। এতটুকু মনে রাখলেই হয়ে যাবে তোমার mgh প্লাস x ইকুয়াল টু fx। এতটুকু মনে রাখলেই তুমি এই ম্যাথটা সলভ করতে পারবা। আচ্ছা, কোনো বস্তু তার অবস্থানের কারণে কি অর্জন করে থাকে? অবশ্যই বিভব শক্তি অর্জন করে থাকে। তোমরা যদি বিভব শক্তির সংজ্ঞাটা মনে করে দেখো তাহলে তুমি দেখবা বিভব শক্তির সংজ্ঞাটা এরকম লেখা আছে, স্বাভাবিক অবস্থান থেকে অন্য অবস্থানে এবং অন্য অবস্থান থেকে স্বাভাবিক অবস্থানে নিয়ে আসার জন্য যেই কাজ করার সামর্থ্য লাগে তাকে আমরা বিভব শক্তি বলতেছি। মানে আমরা যদি স্বাভাবিক অবস্থান থেকে অন্য অবস্থানে নিই এবং অন্য একটা অবস্থান থেকে স্বাভাবিক অবস্থানে আসি, স্বাভাবিক অবস্থানে কোনো বস্তুকে নিয়ে আসি, তাহলে এখানে কাজ করার যে সামর্থ্য, দেখো এখানে অবস্থানের কিন্তু আমাদের কি হইতেছে, অবস্থানের কারণে আমাদের কাজ করার যে সামর্থ্য হইতেছে তাকে আমরা বিভব শক্তি বলতেছি। আবার কি বলতেছে? বলতেছে 100 কেজি ভর ও 200 এইটা হইলে গতিশক্তি কত হবে? তাহলে ইকে ইকুয়াল টু কি হবে? পি স্কোয়ার বাই 2m। তো পি এর ভ্যালু কত দেওয়া আছে? 200 দেওয়া আছে। এই যে দেখো এটা হলো পি এর ভ্যালু, ভরবেগ দেওয়া আছে পি আর ভরও দেওয়া আছে এম। একদম সহজ একটা 200। তাহলে আলটিমেটলি তোমাদের কত চলে আসবে? এখানে চলে আসবে 200, উপরে 200 একটা কাটা যাবে 200 জুল। সংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য প্রকাশের ক্ষেত্রে বল শুধু আদি অবস্থানের উপর নির্ভরশীল, বল আদি যে কোনো বল শুধু আদি অবস্থানের উপর নির্ভরশীল। হ্যাঁ ঠিক আছে, আদি অবস্থানের উপর নির্ভরশীল। তোমার কৃত কাজ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যায় সম্ভব। বলতো আদি অবস্থানের উপর নির্ভরশীল। যদি কোনো বস্তুকে ঘুরে আমি আদি অবস্থানে আনতে পারি তখনই তো আমার ওইটাকে আমরা কি বলতেছি? সংরক্ষণশীল বল বলতেছি। তাহলে তোমার এই জিনিসটা তো আদি অবস্থানের উপরেই নির্ভরশীল হবে। আর কৃত কাজ এখানে সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যায়, কারণ আমার যদি এই পথে mgh পরিমাণ কাজ হয়, আবার সেম এই দিকেও তোমার সেম পরিমাণ কাজ হইতেছে। তারপর কোশ্চেনটা, নিচের কোনটি অসংরক্ষণশীল বল? সান্দ্র বলটা হলো অসংরক্ষণশীল বল। তারপর বলছে ঘর্ষণ বল দ্বারা বস্তুর উপর কৃতকাজ কি হয়? ঘর্ষণ বল দ্বারা বস্তুর উপর কৃতকাজ ঋণাত্মক হয়। কেন? কারণ কি? যে W ইকুয়াল টু Fs cos থিটা। তুমি যদি ডানে যাও তাহলে সরণ ডানে হবে, কিন্তু ঘর্ষণ বল হবে গতির বিপরীত দিকে। যেহেতু গতি তোমার ডান দিকে, ঘর্ষণ বল কাজ করবে ঠিক তার বিপরীত দিকে। তাহলে ঘর্ষণ বল আর সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। WFs cos 180। তারপর বলছে নিউটন মিটার একক হয় কার? নিউটন মিটার একক হয় কাজের ও বলের ভ্রামকের। আচ্ছা, এখানে তোমরা হয়তো অনেকে নাও বুঝতে পারো বলের ভ্রামক মানে কি বুঝেছে? বলের ভ্রামক বলতে বুঝেছে টর্ক। আর কাজ হলো কি, আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু কি Fs। আর এখানে যদি আমরা এককটা চিন্তা করি, এফ এর একক নিউটন আর এটার একক মিটার। আর বলের ভ্রামক মানে টাউ, টাউ ইকুয়াল টু আর ক্রস এফ। আর বা আমরা আর ক্রস এফ ভেক্টর লিখতাম, আর এফ সাইন থিটা লিখতাম। এখানে যদি আমরা আর এর কথা চিন্তা করি, আর এর একক মিটার, এফ এর একক নিউটন, সাইন থিটার তো কোনো একক নেই, তাহলে আলটিমেটলি তোমার টাউ এর একক কত চলে আসে? নিউটন মিটার। আবার এখানে লেখা আছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগের একক কি তুমি জানো? পি ইকুয়াল টু কি জানো? কৌণিক ভরবেগ ইকুয়াল টু জানো আই ওমেগা, অথবা তুমি আলটিমেটলি জানো আই ইকুয়াল টু কি জানি এম আর স্কোয়ার, আর ওমেগা ইকুয়াল টু কি জানি? ওমেগা ইকুয়াল টু কি জানি? ভি বাই আর। তাহলে আলটিমেটলি তোমার চলে আসে এম আর ভি। এম এর একক কি? কেজি। আর এর একক কি? মিটার। আর এটার একক কি? মিটার পার সেকেন্ড। আলটিমেটলি চলে আসে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটা তো আর নিউটন মিটারের সমান না, তাহলে এটা আর হবে না। কেন নিউটন মিটার সমান না? এটা যদি আরেকটু ডিটেলসে, নিউটন বলতে কি বুঝায়? নিউটন বলতে বুঝায় নিউটন ইকুয়াল টু কি? নিউটন ইকুয়াল টু হলো কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2। ঠিক আছে, এখানে তো সেকেন্ড ইনভার্স 2 নাই। আবার এখানে এটাকে লেখা যায়, এটাকে যদি আমরা আলটিমেটলি লিখতে চাই এইভাবে লেখা যায়, কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1 ইন্টু মিটার।
এখানে একটা কি মিসিং আছে, আর একটা -1 মিসিং আছে, সেজন্য এটা নট ইকুয়াল টু কি। এটা কি বলছে, এম ভরের বস্তু এইচ উচ্চতা থেকে ভূমিতে পড়লো, ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি 3 গুণ হবে। তার মানে ইকে ইকুয়াল টু কি হবে, 3 ইপি হবে। তাহলে আলটিমেটলি বুঝে গেছো এম এর ভ্যালু 3 আর এক্স ইকুয়াল টু কি হবে h/n+1। ভূমি থেকে উচ্চতায় বলছে, তার মানে আসলে এক্স চাইছে, এইচ আর এন মানে কি +1 মানে h/4। আবার বলছে দুইটি বস্তুর গতিশক্তি সমান, প্রথমটির ভর অন্যটির 4 গুণ হলে এদের ভরবেগের অনুপাত করো। তাইলে দেখো কিভাবে করবো, ইকে ইকুয়াল টু p²/2m, ঠিক আছে। আর এখানে আমার কার অনুপাত চাইছে, ভরবেগের অনুপাত চাইছে, তাহলে p² ইকুয়াল টু 2m ইকে, আলটিমেটলি p ইকুয়াল টু কত, m ইকে। ওকে, এখন তুমি কি করছো, ভরকে 4 গুণ করে দিছো, প্রথমটির ভর অন্যটির 4 গুণ হলে। আচ্ছা, এটা হলো তোমার কি এম ভরের জন্য। আর প্রথমটার ভর, প্রথম যেটা আছে সেটার ভর কত, m1 ইকুয়াল টু কত, অন্যটা 4 গুণ, অন্যটাকে আমরা ধরছি m, তাহলে প্রথমটা হবে 4m, তাহলে ইকে 1 হবে। তাহলে এখানে বুঝতে পারছি ইকে 1 আর লেখার দরকার নাই, এখানে আমরা বুঝতে পারছি যে পি ইকুয়াল টু হবে কি, p1 ইকুয়াল টু হবে 2m, এম এর জায়গায় আমরা কত বসাবো, ভর বসাবো, তাহলে এম কত, ভর কত, ভর হলো 4m না, তাহলে ভর কত বসাবো 4m। আর এখানে যেই বলছে প্রথমটার দুইটার গতিশক্তি সমান, মানে প্রথমটার গতিশক্তি যদি ইকে হয় অন্যটার গতিশক্তিও ইকে, তার মানে অন্যটার গতিশক্তিও যদি ইকে হয় প্রথমটার গতিশক্তিও কত হবে, ইকেই হবে। তাহলে আলটিমেটলি আমাদের কত চলে আসে, আমাদের চলে আসে 4/2m ইকে। আচ্ছা, তাহলে √4 আর √2m কে, এখানে কত চলে আসে 2√2m কে ভ্যালু কত, পি না, 2p। আলটিমেটলি p1 ইকুয়াল টু কত চলে আসছে, 2p চলে আসছে। কিন্তু আমার কাছে চাইছে কি, আমার কাছে চাইছে হচ্ছে প্রথমটির ভর অন্যটির 4 গুণ হলে এদের অনুপাত কত, মানে প্রথমটার সাথে অন্যটার অনুপাত কত, এটাই চাইছে, মানে p1/p কত এটা চাইছে। এখানে দেখো প্রথমটির ভর অন্যটির 4 গুণ, মানে প্রথমটার ভর যদি m1 হয় আর দ্বিতীয়টার ভর অন্যটার ভর যদি m হয়, তাহলে প্রথমটার জন্য যে ভরবেগ পাবো সেটাকে ধরলাম p1, আর অন্যটার জন্য যে ভরবেগ পাবো সেটাকে ধরলাম p, আর এদের অনুপাত চাইছে, আলটিমেটলি চাইছে p1/p কত। তাহলে এখান থেকে অবশ্যই বের হয়ে গেছে p1/p ইকুয়াল টু 2/1। আলটিমেটলি কত, p1:p ইকুয়াল টু 2:1। তাহলে আমরা 26 নম্বর কোশ্চেনটা দেখার চেষ্টা করি কি বলতেছে। বলতেছে যে একটি বন্দুকের গুলির ভর ও বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তির কত গুণ হবে। আমি ধরে নিলাম শুরুতে গুলির ভর ছিল m আর বেগ ছিল v, তাহলে এখানে আমাদের গতিশক্তি হবে ইকে ইকুয়াল টু ½ mv²। আর যদি গুলির ভর ও বেগ দ্বিগুণ করা হয়, ভরকে করছে দ্বিগুণ আর বেগকেও করছে দ্বিগুণ, তাহলে গতিশক্তি কত গুণ হবে এটা জানতে চেয়েছে। তাহলে গতিশক্তি কত হবে, এখানে ধরলাম এখানে যে গতিশক্তিটা পাবো সেটা হলো ইকে প্রাইম ½ এখন ভর কত m 2m আর বেগ কত 2v, তাহলে আলটিমেটলি এখানে চলে আসে 2m আর এখানে আসে 4v², তাহলে আমরা লিখতে পারি 8½ mv²। তাহলে আলটিমেটলি 8 কে আসে, তাহলে কত গুণ হবে, যদি দ্বিগুণ করি তাহলে কত গুণ হবে, 8 গুণ হবে। আবার বলছে একটি ইটের দৈর্ঘ্য 0.48, প্রস্থ এত, হাইট এত, মানে একটা ইট যদি আমরা কল্পনা করি, দৈর্ঘ্য হাইট আর উচ্চতা
তাহলে এটা ছিল আনুভূমিক অবস্থায় আর কি ইটটা, আর এইটা আর কি আমরা যখন আনুভূমিক অবস্থান থেকে উলম্ব অবস্থায় রাখলাম। তাহলে এখানে যদি আনুভূমিক অবস্থা রাখি তাহলে ভার কেন্দ্র কাজ করবে এই যে এখানে মাঝ বরাবর কাজ করবে, আর এখানে ভার কেন্দ্র কাজ করবে এই বরাবর। আর আমার কাছে কি বলছে কৃতকাজ কত, তাহলে আমরা সূত্র জানি কৃতকাজের সূত্র এম জি, আর এইচ এর পরিচয় ছিল ভার কেন্দ্রের সরণ, ভার কেন্দ্রের কতটুকু সরণ হয়েছে। তাহলে ভার কেন্দ্র শুরুতে ছিল কোন পয়েন্টে, এই পয়েন্টে, আর এখন আসছে কোন পয়েন্টে, এই পয়েন্টে। তাহলে ভার কেন্দ্রের সরণের কতটুকু পরিবর্তন হয়েছে যদি আমরা বলতে চাই, তাহলে এই যে এই পরিবর্তনটা হলো তোমার ভার কেন্দ্রের সরণ। তাহলে আমাদের যে পরিবর্তনটা হয়েছে সেটা হলো আমাদের ভার কেন্দ্রের সরণ। তাহলে আমরা জানি আমাদের যে এখানে তোমার যে ভার কেন্দ্রটা হচ্ছে সেই ভার কেন্দ্রের উচ্চতা কত, L/2, আর এই যে এখানে যে এটা আছে সেটা হবে কি H/2। তাহলে এখানে যদি আমরা ভার কেন্দ্রের সরণটা চিন্তা করতে চাই কতটুকু হবে, এই যে আমরা যদি একটু দেখি তাহলে হলো L/2 থেকে পুরাটুকু হলো এতটুকু, পুরাটুকু হলো L/2, আর আমার ভার কেন্দ্রের সরণ হয়েছে এই যে এতটুকু, আর এই নিচ থেকে এই এতটুকুর ডিস্টেন্স হইলো দেওয়া আছে H/2। তাহলে ভার কেন্দ্রের সরণের পরিবর্তন হইলো L/2 মাইনাস H/2। তাহলে আলটিমেটলি আমাদের চলে আসে এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু 2.5 কেজি, আর জি এর ভ্যালু কত 9.8, আর L/2 মানে দৈর্ঘ্য, ইটের দৈর্ঘ্য কত দেওয়া আছে 0.48/2 মাইনাস উচ্চতা কত দেওয়া আছে 0.12/2। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব নিকাশ করি, তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে চলে আসবে 4.41 জুল। সেটা বুঝতে পারছো? তার বলছে এম ভরের বস্তুর গতিশক্তি ও ভর, এম ভরের বস্তু একটি গতিশক্তি ই হলে ভরবেগ কত, ইটাকে বাই করছে, ই যদি গতিশক্তি হয় p²/2m, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি p = √2me। সরি এটা না, সি সি সি, যেটার উপরে হোল রুট আছে সি। আবার কি বলছে যে কোন বস্তুতে বল ভেক্টর দেওয়া আছে আর 2 সেকেন্ড দেওয়া আছে, ক্রিয়া করে বস্তুর বেগ এত হয়, ক্ষমতা কত। ক্ষমতার সূত্র কি জানি, p = w/t। w = কি জানি আমরা, বল ভেক্টর আর সরণ ভেক্টরের যে ডট গুণফল সেটা হলো t। আর আমরা আরো জানি সরণকে সময় দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা কোন ভেক্টরটা পাই, বেগ ভেক্টরটা পাই। বল ভেক্টর কত দেওয়া আছে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ, আর এখানে দেওয়া আছে i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ। আলটিমেটলি এখানে আমাদের অ্যান্সার কত আসবে 3 + 4 - 1। তাহলে এখানে তাহলে তারপর একটা কি বলছে, বলের ধারা কাজ কত, কত সেকেন্ড কাজ করছে 2 সেকেন্ড ধরে, 2 সেকেন্ড। এই যে এখানে সময় দেওয়া আছে, সময় দেওয়া আছে t = কত সেকেন্ড 2 সেকেন্ড, আর আমরা তো পাইছি, তাহলে আমরা সূত্রটা লিখে ফেলি w p = w/t। তাহলে w = কি pt, p জানি কত 6, আর সময় কত সেকেন্ড 2 সেকেন্ড, তাহলে কত হবে 12 জুল হবে। তাহলে কাজ কত জুল, 12 জুল। আবার কি বলছে, সর্বোচ্চ কাজের জন্য প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হবে। আমরা জানি w = fs cos θ, আর আমরা যদি w ম্যাক্সিমাম করতে চাই তাহলে আমার cos θ এর ভ্যালু, w যদি ম্যাক্সিমাম করতে চাই cos θ এর ভ্যালু কি হতে হবে, ম্যাক্সিমাম হতে হবে। cos θ এর ভ্যালু কখন ম্যাক্সিমাম হয়, cos θ এর ম্যাক্সিমাম ভ্যালু হলো 1। এখানে একটা জিনিস খেয়াল করি, এখানে আমরা এই যে f হলো তোমার কি ধ্রুব, s কি ধ্রুব, কে পরিবর্তন হইতেছে, θ পরিবর্তন হইতেছে। তাহলে cos θ যদি, যেহেতু w এর সাথে cos θ সমানুপাতিক সম্পর্ক, তার মানে w যদি ম্যাক্সিমাম হইতে হয় cos θ ম্যাক্সিমাম হইতে হবে, আর cos θ এর ম্যাক্সিমাম ভ্যালু কত 1। তাহলে θ কত ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য তোমার cos θ এর ভ্যালু 1, θ = 90, ডি নাম্বার। তারপর কি বলছে, ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 2 গুণ হবে। আগের ম্যাটটাই p = 2ep। তাহলে n এর ভ্যালু কত, n এর ভ্যালু 2, আর তোমার n এর ভ্যালু 2, আর আমার h এর ভ্যালু কত দেওয়া আছে 40 মিটার দেওয়া আছে। তাহলে x = h/n + 1, তাহলে 40 2 + 1, তাহলে এখানে কত 40/3, 40/3 মানে 13.33। তারপরে বলা আছে 100 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট 2 সেন্টিমিটার প্রসারিত করায়
দৈর্ঘ্য বরাবর প্রযুক্ত বল কত হবে? দৈর্ঘ্য বরাবর প্রযুক্ত বল কত হবে? আমরা জানি এখানে তার মানে আমার স্প্রিং ধ্রুবক কে দেওয়া আছে 100, আর এখানে আমার কতটুকু প্রসারিত হবে সেটা দেওয়া আছে সেন্টিমিটারে, আমরা মিটারে নিয়ে নিব। আর এখানে আমরা জানি তো দৈর্ঘ্য বরাবর প্রসারিত, তাহলে এফ ইকুয়াল টু আমরা কি জানি কে এক্স, তো আমার এফ ইকুয়াল টু 100, আর এখানে আছে 2 গুণ 10⁻², তার মানে এখানে কত হবে 2 নিউটন হবে। তারপরটা বলতেছে কৃত কাজ কত, বল ভেক্টর দেওয়া আছে, সরণ ভেক্টর দেওয়া আছে, জাস্ট আমরা কি করে দিব ডট গুণফল করে দেব। ডট গুণফল করে দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে 2 - 3 + 4, তাহলে হবে 6 3 জুল। তারপরটা কি বলতেছে 1 কেজি ভর দেওয়া আছে আর দেওয়া আছে গতিশক্তি ভরবেগের অনুপাত কত। আমরা জানি ইকে ইকুয়াল টু কি, ভরবেগের অনুপাত চাইছে p²/2m, ইকে ইকুয়াল টু কি p²/2m। তাহলে এখান থেকে যদি আমরা জানতে পারি তাহলে 2 কে m ইকুয়াল টু কি p², তাহলে p ইকুয়াল টু কি √2 কে m, এটা হলো তোমার মেইন ফর্মুলা। এখন ভর যখন আমার 1 কেজি বা ভর যখন আমার 1 কেজি তখন তাহলে ভরবেগ আমার কত হবে p ইকুয়াল টু √2 কে। আর ভর যদি আমার 9 কেজি হয়, ভর কত কেজি 9 কেজি হয়, তাহলে আমার যে নতুন পিটা আসলো সেটাকে আমরা ধরলাম p1, তাহলে √2 গতিশক্তি সেম থাকবে, তার মানে ইকেই থাকবে, আর ভর হয়ে যাবে কত কেজি 9 কেজি, তাহলে আলটিমেটলি এখানে চলে আসে 3 কে, তাহলে p1। তাহলে এখন দেখো খেয়াল করো 3 √2 √2 মানে কিন্তু তোমার কি p, আর এখানে বলছে কি 1 কেজি আর 9 কেজির অনুপাত কত, 1 কেজির যে ভরবেগ সেটাকে আমরা ধরছি p, তাহলে আমার কাছে আসলে চাইছে এই যে দেখো 1 কেজি শুরুতে দেওয়া, 1 কেজির জন্য যে ভরবেগ পাইছি সেটাকে ধরছি p, 9 কেজির যে ভরবেগ পাইছি সেটাকে ধরছিলাম p1, তাহলে ভরবেগের অনুপাত বলতে বুঝাইছে p/p1, p/p1 ইকুয়াল টু, তাহলে আসে আমাদের 1/3, তাহলে 1/3 কোথায় আছে এখানে আছে 1/3, মানে p/p1 ইকুয়াল টু 1:3। তারপর বলছে বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে বলের দ্বারা কাজ সম্পূর্ণ হবে। বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে বলের দ্বারা কাজ সম্পূর্ণ হবে। আচ্ছা, বলের দ্বারা কাজ বলতে বোঝায় যদি কৃত কাজ পজিটিভ আসে ওইটাকে আমরা বলবো বলের দ্বারা কাজ, আর কৃত কাজ যদি আমার নেগেটিভ আসে মানে ডাব্লিউ যদি নেগেটিভ আসে এটাকে আমরা বলবো বলের বিরুদ্ধে কাজ। তো এখন দেখো বলের দ্বারা কাজ হইতে হইলে আমাদের কোন কাজটা হইতে হবে ধনাত্মক কাজ হইতে হবে, তাহলে এটাকে আমরা বলি ধনাত্মক কাজ, যদি ডাব্লিউ পজিটিভ হয় এটাকে আমরা বলি ধনাত্মক কাজ, আর এটাকে আমরা বলি ঋণাত্মক কাজ। আর আমরা জানি ধনাত্মক কাজ আমরা তখনই পাই যখন আমাদের থিটার ভ্যালু 0 সমান বা 0 থেকে বড় হয় এবং 90 থেকে ছোট হয়, তখনই আমরা যেই কাজটা পাই ধনাত্মক কাজ, আর ধনাত্মক কাজ পাইলেই তাকে আমরা বলবো বলের দ্বারা কাজ। তাহলে এখানে দেখো 0 থেকে 90 মধ্যে কোনটা আছে 45 ডিগ্রি কোনটা আছে, তাহলে অ্যান্সার কত 45। তারপরে কোশ্চেন খেয়াল করো বলতেছে একটা বল দেওয়া আছে আর বেগ দেওয়া আছে, তাইলে আমরা ক্ষমতার সূত্র যে কি জানি p ইকুয়াল টু আমরা জানি f ভেক্টর ডট v ভেক্টর, আর এখানে বলা আছে যে তুমি বল কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করছো সেই বস্তুটা ভিবেগে গতিশীল হইতেছে, তো বল যেদিকে প্রয়োগ করছো বস্তুটা গতিশীল তো সেম দিকেই হবে, তাহলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি 0 ডিগ্রি, এফ বি কস 0 ডিগ্রি, তাহলে এখানে আসতেছে এফ বি, তাহলে পি ইকুয়াল টু কি আসতেছে এফ বি আসতেছে। তারপর বলতেছে আচ্ছা নেক্সট কোশ্চেনটা, কোন বস্তুকে ভূমি হতে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, তাহলে ভূমি হতে কোন দিকে নিক্ষেপ করছো খাড়া উপরের দিকে, এই যে ভূমি হতে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছো। আচ্ছা, তাহলে একটা সর্বোচ্চ একটা হাইট পাবে, সে সর্বোচ্চ একটা উচ্চতা উঠবে, সেই উচ্চতাকে ধরলাম এইচ। তারপর বলছে কিছু সময় পর সে আবার নিচে ফিরে আসলো, কিছু সময় পর আবার নিচে ফিরে আসলো মানে ভূমিতে ফিরে আসলো, তাহলে বলতেছে গতিশক্তি বনাম গতিশক্তি বনাম কি উচ্চতা বনাম গতিশক্তির লেখচিত্র কি হবে, উচ্চতা বনাম গতিশক্তির লেখচিত্র কি হবে। তো গতিশক্তিকে কোন অক্ষে বসাইছে ওয়াই অক্ষে বসাইছে, আর উচ্চতাকে কোন অক্ষে বসাইছে এক্স অক্ষে বসাইছে,
আচ্ছা, তাইলে এখন আমরা এই গ্রাফটা আঁকার চেষ্টা করবো। আমরাও সেম ভাবে বসাইলাম এইচ আর উপরের দিকে বসাইলাম ই কে। এখন একটু নর্মাল কমন সেন্স অ্যাপ্লাই করলে বোঝা যায় যে আমরা কি জানি। আমরা জানি ভূমিতে গতিশক্তি কি হয়, ভূমিতে গতিশক্তি সর্বোচ্চ হয়, তাই না? আর এই যে সর্বোচ্চ উচ্চতায়, একটু কমন সেন্স, আমরা কোনো ইকুয়েশনের সাহায্যে না বুঝি, একটু কমন সেন্সের সাহায্যে চিন্তা করি, তাইলে বুঝতে পারবা। তাইলে এখানে কত সর্বোচ্চ, আর উপরে যত উপরে উঠে তত কি হয়, এটা হ্রাস পায়, মানে কি হয়, শূন্য হয়। লাস্টে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কি হয়, শূন্য হয়। আমরা জানি ই কে যখন উচ্চতাটা শূন্য তখন ই কে হয় সর্বোচ্চ, আর যখন তোমার হাইটটা সর্বোচ্চ হয় তখন তোমার ইকেটা কি হয়, জিরো হয়। তার মানে এই যে এই পয়েন্টের কথা যদি চিন্তা করি, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, যদি এই পয়েন্টের কথা চিন্তা করি, এখানে কিন্তু তোমার হাইটটা কি জিরো, এই পয়েন্টে হাইটটা জিরো হইলে এখানে গতিশক্তিটা হবে কি সর্বোচ্চ, সর্বোচ্চ গতিশক্তি মানে ইকে ম্যাক্স। এই জিরো হাইটটা তোমার সর্বোচ্চ গতিশক্তি পাবা, মানে এই যে এখানে উঠবা সর্বোচ্চ। আবার হাইটটা কি হয়েছে, হাইটটা যখন সর্বোচ্চ হবে তার মানে তুমি এক্স অক্ষ বরাবর সর্বোচ্চ একটা হাইট গেলা, ধরো এইখানে গেলা, সাথে সাথে তুমি যেটা পাবা সেটা হলো তোমার এই যে এই হাইটে সর্বোচ্চ হাইটে তোমার গতিশক্তিটা কত, জিরো। তার মানে এই পয়েন্টেই তুমি সর্বোচ্চ হাইট পাবা এইচ ম্যাক্সিমাম, আর এখানেই তোমার গতিশক্তি কি হবে, জিরো হবে। তাহলে গ্রাফটা কেমন হবে বলো তো, জাস্ট এই দুইটা পয়েন্ট কানেক্ট করে দিবা, তাহলে কিন্তু তোমার গ্রাফটা ইজিলি হয়ে গেল, শেষ। তার মানে এই যে এই গ্রাফটা তখনই হবে যখন আমি কি করব, এই যে আমরা ভূমি থেকে উপরে উঠবো, যখন ভূমি থেকে কি বললাম, ভূমি থেকে উপরের দিকে, ভূমি থেকে উপরের দিকে, তখন কিন্তু উপরের দিকে তখন গ্রাফটা হবে এরকম। এবং এই যে এখানে আমরা দেখতে পারবো যে গতিশক্তি আস্তে আস্তে কি হবে, ভূমি থেকে যত আমরা উপরে উঠবো গতিশক্তি আস্তে আস্তে কি পাবে, হ্রাস পাবে, গতিশক্তি আস্তে আস্তে কি পাবে, হ্রাস পাবে। কিন্তু তুমি যদি সর্বোচ্চ উচ্চতা থেকে নিচের দিকে নামো, এখন চিন্তা করো, সর্বোচ্চ উচ্চতায় আসছো তার মানে গতিশক্তি কি হয়েছে, জিরো হয়েছে। আর সর্বোচ্চ হাইটে উঠছো তার মানে কি, তোমার সর্বোচ্চ হাইটে বিভব শক্তি কি হয়েছে, সর্বোচ্চ হয়েছে। তাহলে এখন যদি চিন্তা করি গ্রাফটা সেম হবে, কিন্তু এখন গ্রাফটা উঠবে কোন দিকে, উপরের দিকে। যত উপরের দিকে উঠবে তত তোমার গতিশক্তি কি পাবে, বৃদ্ধি পাবে। বুঝতে পারছি? তার মানে গ্রাফটা কিন্তু এইটা, আলটিমেটলি এইটা। একটু চিন্তা করলেই পারা যায় যে এখানে আমি কিভাবে চিন্তা করলাম। ভূমি যখন ভূমিতে আছে তার মানে এইচ এর কোনো উচ্চতা নাই, ভূমিতে তো গতিশক্তি সর্বোচ্চ হয়, তার মানে এইচ যখন জিরো গতিশক্তি হবে সর্বোচ্চ। আর আমি যখন সর্বোচ্চ উচ্চতায়, এই যে নিচ থেকে যখন উপরে উঠলাম, সর্বোচ্চ উচ্চতায় উঠলাম, তার মানে সর্বোচ্চ উচ্চতায় বেগ তো জিরো, তার মানে গতিশক্তি জিরো। তাহলে এই যে দেখো, এই যে এখানে এইচ পরিমাণ গেলাম, কিন্তু আমি গতিশক্তি বরাবর কোনো মান নাই, তার মানে আমি কোনো অক্ষ বরাবর যাবো, তাই কত, জিরো। দুইটা আমরা কানেক্ট করে দিলাম। আর যেহেতু আমরা উপরে উঠতেছি, গতিশক্তি আস্তে আস্তে হ্রাস পাইতেছে, তার মানে এই যে এর তীর চিহ্নটা কোন দিকে হবে, নিচের দিকে হবে। আবার যখন সেম জিনিস, আবার যদি তুমি সর্বোচ্চ উচ্চতা থেকে নিচের দিকে নামো, সেম গ্রাফটা হবে, কিন্তু এই গ্রাফের যে চিহ্নটা হবে সেটা হবে কোন দিকে, উপরের দিকে। মানে এই গ্রাফটা দ্বারা এইভাবে উঠতেছে, এই যে জিরো থেকে, মানে তোমার যাই বলুক, উপরে থেকে নিচে বা ভূমি থেকে উপরের দিকে, অথবা উপর থেকে নিচের দিকে, তোমার সেম গ্রাফ। উপর থেকেও যদি নিচের দিকে বলে, উপর থেকেও যদি নিচের দিকে বা ভূমির দিকে বলে, সেম গ্রাফটাই হবে। কি গ্রাফ হবে, সেম গ্রাফটা হবে। তাহলে কোনটা অ্যান্সার, বি নাম্বার। নেক্সট কোশ্চেন কি বলতেছে, 2 কেজি ভরে 1.5 মিটার লম্বা একটা রড। 1.5 মিটার লম্বা একটা রড, 1.5 মিটার লম্বা। এখন এখানে তুমি দেখো 1.5 মিটার যদি লম্বা হয়, এরকম যদি শোয়ানো হয়, আমরা জানি যখন যদি কোনো একটা বস্তু শোয়ানো থাকে তখন আমাদের যে ভারকেন্দ্র সরণটা হয় সেটা আমরা হিসাব করি ওয়াই অক্ষের সাপেক্ষে। যদি উলম্ব অবস্থায় দাঁড়া করা হয়, ভারকেন্দ্র যেটা হিসাব করি সেটা হলো আমরা তোমার এই যে আমরা সবসময় ভারকেন্দ্রটা হিসাব করতে চাই ওয়াই অক্ষের সাপেক্ষে, ঠিক আছে? সবসময় ভারকেন্দ্র হিসাব করতে চাই ওয়াই অক্ষের সাপেক্ষে। এখন এখানে কিন্তু কোনো প্রস্থ সম্পর্কে কোনো কিছু বলা নাই, তার মানে আমরা ধরে নিব যে এখানে যে প্রস্থটা আছে সেটা আছে নগণ্য। তাহলে এখানে দেখো, যখন আনুভূমিক অবস্থায় ছিল তখন কিন্তু আমরা আর কি কোনো ভারকেন্দ্র পাইতেছি না, বাট আমরা যখন উলম্ব অবস্থায় করব তখন দেখবা যে এখানে তোমার তখন কি হয়ে যাবে, উলম্ব অবস্থায় করলে তখন ভারকেন্দ্রটা কোথায় হবে, এই যে মাঝ বরাবর হবে,
পুরাটা যদি 1.5 মিটার হয় ভারকেন্দ্র হবে 1.5/2। আচ্ছা এখন যদি আমরা ভারকেন্দ্রের সরণ হিসাব করি তাহলে ভারকেন্দ্রের সরণ কত হয়েছে 1.5/2, তার মানে এখানে চলে আসবে তোমার 0.75। কিন্তু এখানে তো কোনো ভারকেন্দ্র হয়নি, তার মানে আমাদের ভারকেন্দ্রের এখানে কিন্তু কোনো ভারকেন্দ্রের সরণ হয়নি, এখানে ভারকেন্দ্রের সরণ কত হয়েছে 0 মিটার হয়েছে, আর এখানে কত 0.75। তাহলে ভারকেন্দ্রের সরণের পরিবর্তন কত 0.75 মাইনাস কত 0। তাহলে আমরা কি জানি কৃতকাজের সূত্র জানি W=mg ভারকেন্দ্রের সরণ। তো ভর কত 2 কেজি 9.8 আর এটা আছে 0.75। তাহলে এখানে যদি আমরা হিসাব করি তাহলে কত চলে আসবে, আলটিমেটলি চলে আসবে বি নাম্বার কোশ্চেন, বি নাম্বার অ্যান্সারটা চলে আসবে। তারপর বলতেছে বল সরণ থিটা কোন মানের জন্য তোমার কাজ কি হয় শূন্য হয়, থিটার কোন মানের জন্য আমরা জানি W=Fs cos থিটা। তো থিটার ভ্যালু যদি আমরা 90 বসায় দিই তাহলে আমরা কি পাবো, যে শূন্য কাজ পাবো। আচ্ছা কাজ হইলো আরেকবার লিখে দিই ধনাত্মক কাজ। ধনাত্মক কাজ কখন পাবো, যখন থিটার ভ্যালু তোমার 0 থেকে বড় বা 0 সমান এবং 90 ছোট হবে তখন আমরা পাবো ধনাত্মক কাজ। আর ঋণাত্মক কাজ কখন পাবো, যখন তোমার থিটার ভ্যালুটা 90 থেকে বড় হবে, থিটার ভ্যালুটা 90 থেকে বড় হবে এবং 180 সমান অথবা ছোট হবে, তখনই তুমি থিটার ভ্যালু থিটার ভ্যালুর জন্যই তুমি ঋণাত্মক কাজটা পাবা। আর যদি শূন্য কাজ চাও তখন তোমার থিটার ভ্যালু কত হইতে হবে, থিটার ভ্যালু 90 ডিগ্রি হতে হবে। থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি হয় তখনই তুমি কি কাজ পাবা, শূন্য কাজ পাবা। যদি খেয়াল করি এখানে দেখো স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি বনাম ভরের লেখচিত্র চেয়েছে। স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধিকে ধরলাম এল আর ভরকে ধরলাম এম। তাহলে আমরা কি জানি F=K(x), মানে যতটুকু পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে ওই দৈর্ঘ্য বৃদ্ধিটাকে আমরা ধরলাম এল। আর আবার আরেকটা কি জানি, এই যে ধরো স্প্রিং এর যদি একটা ভর থাকে তাহলে নিচে দিয়ে একটা ফোর্স কাজ করবে সেটা হলো mg। তাহলে আমরা F= কি লিখতে পারি, mg লিখতে পারি। তাহলে mg= কি kl। এখন দেখো তোমার ভরকে বসাইছে কোন অক্ষে, এক্স অক্ষে, আর দৈর্ঘ্য বৃদ্ধিকে কোন অক্ষে বসাইছে ওয়াই অক্ষে। তাইলে আমরা L= লিখতে পারি mg/k। তাহলে L= আমরা কি লিখতে পারি, L= লিখতে পারি g/k m। এখন খেয়াল করো তোমার এখানে কাকে নিয়ে তোমার গ্রাফটা চেয়েছে, দৈর্ঘ্য বৃদ্ধি আর ভর। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কে কোন অক্ষে বসাইছে ওয়াই অক্ষে, ভরকে কোন অক্ষে বসাইছে এক্স অক্ষে, আর এই পুরো জিনিসটাই কি তোমার ধ্রুব, তাহলে এম। তাহলে তোমার কি চলে আসে y=mx চলে আসে। তাহলে y=mx গ্রাফটা। আচ্ছা এইখানে গতিশক্তি যদি কি হয়, ভর যদি m হয়, ভরবেগ যদি p হয়, তবে কোন সম্পর্কটা সঠিক। তাহলে আমরা কি শিখছিলাম, গতিশক্তি k=p²/2m, এই সম্পর্কটা সঠিক, p²/2m। 43টা কি বলতেছে, বল ভেক্টর ও সরণ উভয় ভেক্টর রাশি হলে এদের স্কেলার গুণফলে কি তৈরি হয়। অবশ্যই কাজ তৈরি আমরা পড়ছিলাম W=F(s)। তারপর বলছে 200 গ্রাম ভরের একটি বস্তু 10 মিটার উপরে ভূমিতে স্পর্শ করার পূর্বে, 200 গ্রাম ভরের একটি বস্তু 10 মিটার উপরে থেকে ভূমিতে স্পর্শ করার পূর্বে, 10 মিটার ভরের একটা বস্তু ধরো ভূমিতে 10 মিটার, আর ভূমিতে স্পর্শ করার পূর্বে এই যে এখানে একটা বস্তু আছে, এখানে ধরো আমরা ভি বেগে সে পড়বে, তো এখানে তার গতিশক্তি কত হবে। তাহলে আমরা কি জানি, যেহেতু সর্বোচ্চ হাইট থেকে পড়ছে, সর্বোচ্চ হাইটে আদিবেগ কত ছিল 0 ছিল, আর আমরা কি জানি গতিশক্তি E=12 mv²। তো হাফ ভর জানি, আমাদের ভিটা বের করতে হবে। তো v² কি জানি স্কয়ার প্লাস 2gh। এখানে দেখো এখান থেকে এখানকার হাইট কত ছিল, এই যে যেই বেগে পড়ছে এখানে যে উচ্চতাটা অতিক্রম করছে সেটা কত 10 মিটার। আমরা জানি গতিশক্তির যে উচ্চতাটা সেটা হিসাব করা হয় সর্বোচ্চ হাইট থেকে কতটুকু সে নিচে নামছে। সর্বোচ্চ হাইট থেকে সে যেহেতু h পরিমাণ নিচে নামছে, মানে 10 মিটার নিচে নামছে, তাহলে h এর ভ্যালু হবে 10। আশা করি বুঝতে পারছি। তাহলে আলটিমেটলি তোমাদের চলে আসে mgh। সেই জন্য আমরা বলি সর্বোচ্চ উচ্চতা থেকে যদি তোমার বস্তুটা একদম ভূমিতে পড়ে, তখন ওই যে সর্বোচ্চ হাইটে থাকার জন্য যেই বিভব শক্তিটা জমা হয়েছিল সেই সম্পূর্ণ শক্তিটাই গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যায়। তো আমরা একদম যখন এরকম থাকে এইচ উচ্চতা মানে 10 মিটার উচ্চতা থেকে বস্তুটা ভূমিতে পড়ছে, গতিশক্তি চেয়েছে, ডাইরেক্ট তুমি বিভব শক্তি লিখে ফেলবা। তো এইটাই আমরা অনেক টাইমে করে থাকি আর কি, এটাই আমরা করি। এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হলো 200 গ্রাম, 200 ×
এটাকে কেজিতে কনভার্ট করতে নিলে আমাদের 10⁻³ দ্বারা গুণ করতে হবে। আর জি মানে কত, অভিকর্ষ স্তরণ 9.8, আর এইচ এর ভ্যালু কত দেওয়া আছে 10 মিটার। তাহলে আলটিমেটলি আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে এখানে আমাদের চলে আসবে 0.6। ধনাত্মক কাজের শর্ত কি, একটু আগে দেখাইছিলাম। ধনাত্মক কাজের শর্ত হলো তোমার অ্যাঙ্গেলটা 0 ডিগ্রির সমান অথবা বড় এবং 90 থেকে ছোট হতে হবে। তাহলে এই নাম্বার অপশনটা কারেক্ট। তারপরটা বিভিন্ন ক্ষেত্রে ক্ষমতার সমীকরণকে কিভাবে প্রকাশ করা যায়। তাহলে পি ইকুয়াল টু আমরা জানি W/T, আমরা সূত্র জানি কি পি ইকুয়াল টু W/T। তাহলে FR cos θ বাই টি। তাহলে এটা ঠিক আছে, W ইকুয়াল টু FR cos θ, ঠিক আছে, এক নাম্বারটা সঠিক। পি ইকুয়াল টু একটু আগেই পড়াইছিলাম, পি ইকুয়াল টু FV আসতেছিল আমাদের যদি একই দিকে ফোর্স F অ্যাপ্লাই হয় এবং সেম দিকে যদি তোমার ভেলোসিটি থাকে তাহলে পি ইকুয়াল টু FV, ঠিক আছে, 2 নাম্বারও কারেক্ট। 3 নাম্বার কি বলছে, পি ইকুয়াল টু τ/t। এটা কি আদৌ পসিবল? এটা তো অবশ্যই পসিবল না, কারণ কি ক্ষমতা কি রাশি, ক্ষমতা হলো স্কেলার রাশি। ক্ষমতা কি রাশি, স্কেলার রাশি। আর সময় কি রাশি, সময় স্কেলার রাশি। আর টাও কি রাশি, ভেক্টর রাশি। তাহলে ভেক্টরকে যদি স্কেলার রাশি দ্বারা ভাগ করো তাহলে কি স্কেলার রাশি পাওয়া যায় কখনো? এটা তো পসিবল না, স্কেলার রাশি তো পাওয়া পসিবল না, তাহলে এটা কারেক্ট না। তাহলে অ্যান্সার হবে 1 ও 2। সিজিএস পদ্ধতিতে কাজের একক কি, সিজিএস পদ্ধতিতে কাজের একক কি? আর কি আসলে কাজ কি এক ধরনের শক্তি না? এসআই পদ্ধতিতে শক্তির একক জুল, তাই কাজের এককও জুল। সিজিএস পদ্ধতিতে শক্তির একক হলো তোমার আর্গ, ইআরজি। তাহলে তোমার কাজের একক কি হবে, ইআরজি, আর্গ হবে। আচ্ছা, তারপর বলছে কাজের মান সর্বাধিক কোনটা হবে। আমরা জানি বল ভেক্টর আর সরণ ভেক্টর যদি একই দিকে থাকে তার জন্য আমরা সর্বোচ্চ কাজ পাই। তাই সর্বাধিক কাজ কোনটার জন্য পাবো, 1 নং এর জন্য। 1 নং এর জন্য সর্বাধিক 1 নং। সঠিক উত্তর নেই, সঠিক উত্তর নেই। কিন্তু আমাদের তো বোর্ডে দাগাইতে হবে, তাই না? এখানে এইটার মিনিংটা এমনও হইতে পারতো, এইটার মিনিংটা এরকম হয়তো বা করার চেষ্টা করছে। এখানে সবচেয়ে বেশি মান কোন দুইটার জন্য, এরকম কিছু একটা, মানে কোনটার জন্য বেশি মান পাবো, কোন 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 দুইটার জন্য আর কি কাজের মান বেশি পাবো। তাইলে দেখো এখানে কিন্তু আমরা এই দুইটাকেও দেখাইতে পারি, 1 ও 2ও দেখাইতে পারি, ঠিক আছে। সঠিক উত্তর নেই, কিন্তু আমরা যদি বোর্ডে দেখাইতে চাই, এরকম যদি কোশ্চেন আসে তখন কিন্তু আমরা দেখাইতে পারি 1 ও 2। এটাও মোস্ট প্রিফারেবল অ্যান্সার, এটাও কিন্তু সর্বাধিক একটা উত্তর হইতে পারে। কারণ এখানে কিন্তু তোমার এটা কিন্তু কম, এটা কিন্তু সর্বনিম্ন। তার চেয়ে বেশি কোথায় আছে, তার চেয়ে বেশি এখানে আছে, তার চেয়ে বেশি কোথায় আছে, এখানে আছে। তাহলে এখানে কিন্তু সর্বাধিক সঠিক উত্তর এমনও হইতে পারতো 1 ও 2। সবচেয়ে বেশি সঠিক উত্তর হলো 1 নং, কিন্তু যেহেতু আমাদের 1 নং কোনো অপশনে নাই তাহলে আমাদের দেখাইতে হবে কত, 1 ও 2, এইটা দেখাবো। তারপর বলছে একটি কণার উপর এফ ভেক্টর ও আর ভেক্টর প্রয়োগ করতেছে কি তোমার কাজের মান কত। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি, এফ ভেক্টর ডট আর ভেক্টর। তাহলে আমরা যদি চিন্তা করি এখানে ডট গুণ ফল করলে এখানে 20 চলে আসবে, এখানে -9 চলে আসবে, এখানেও -9 চলে আসবে। তাহলে 20 -9 -18, তাহলে এখানে 2 জুল চলে আসবে आंसर। তারপর বলছে বিভব শক্তির মাত্রা কত। বিভব শক্তির মাত্রা কি হবে, ইপি ইকুয়াল টু আমরা কি শিখছি, ইপি ইকুয়াল টু শিখছি mgh, এর একক হলো কেজি, আর অভিকর্ষ ত্বরণের একক হলো ms ইনভার্স 2, আর h এর একক হলো মিটার। তাহলে এখানে আলটিমেটলি চলে আসে কেজি মিটার স্কয়ার s ইনভার্স 2। কেজি মানে কি বড় হাতের m, আর দৈর্ঘ্যের একক হলো মিটার, তার মানে লেন্থ l স্কয়ার, আর সময়ের একক কি সেকেন্ড, মানে টাইম t ইনভার্স 2। আচ্ছা, ভর হয়ে গেল। ভর, আচ্ছা, ভর ও বেগ উভয়কে বৃদ্ধি করে যথাক্রমে 3 গুণ করা হলে গতিশক্তির বৃদ্ধির পরিমাণ কত হবে। দেখো ইকে ইকুয়াল টু আমরা কি জানি, হাফ mv স্কয়ার। গতিশক্তির বৃদ্ধির পরিমাণ কত গুণ হবে এটা চেয়েছে। এখন তুমি ভরকে কত গুণ করে দিছো, ভরকে তুমি 3 গুণ করে দিছো, আর বেগকে কত গুণ করে দিছো, 3 গুণ করে দিছো। তাহলে আলটিমেটলি দেখবা এখানে আসবে 9, এখানে আসবে 27, 27 হাফ mv স্কয়ার আসবে। আর হাফ mv স্কয়ার মানে কি ইকে, আর এটাকে আমরা যখন বের করছি তাহলে এটাকে ইকে প্রাইম ধরলাম। তাহলে কত গুণ হয়ে গেছে, 27 গুণ হয়ে গেছে। সলভ করার চেষ্টা করি। এই কোশ্চেনে কি বলছে, কর্মদক্ষতা দেওয়া আছে, মানে ইটা দেওয়া আছে কত পার্সেন্ট, 85%।
আবার কি দেওয়া আছে, দক্ষতা সম্পন্ন 2.5 কিলোওয়াট মোটর ক্ষমতার একটি মোটর চালিত পাম্প দ্বারা একটি কূপ হতে এত, মানে একটা মোটর চালিত পাম্প আছে যার ক্ষমতা ইনপুট ক্ষমতা হলো 2.5 কিলোওয়াট। 2.5 কিলোওয়াট। আর বলছে কূপ হতে গড়ে 6.30, তার মানে ভার কেন্দ্রের সরণ দেওয়া আছে 6.30। আমরা জানি ঘর সরণ যে বা গড় উচ্চতা দ্বারা ভার কেন্দ্রের সরণ বোঝায়। বলছে প্রতি মিনিটে, মানে সময় দেওয়া আছে টি ইকুয়াল টু কত মিনিট, প্রতি মিনিট মানে 1 মিনিট মানে 60 সেকেন্ড। আর বলতেছে মোটরটি কত কিলোগ্রাম পানি উঠাতে পারবে, মোটরটি কত কিলোগ্রাম পানি উঠাতে পারবে। আর মোটরের যে পানিটা উঠাইতে পারবে সেটা হলো সেটাকে আমরা প্রকাশ করলাম এম দ্বারা। আর আমাদের কত কিলোগ্রাম পানি উঠাইতে পারবে মানে এম এর ভ্যালুটা চাইছে। তাহলে আমরা যদি ম্যাথটা করার চেষ্টা করি, আমরা জানি পি আউটপুট ইকুয়াল টু W/T। এখানে W ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, mg ইন্টু ভারকেন্দ্রের সরণ বা h'(T)। আর আমরা জানি ফর্মুলাতে আমরা যে ক্ষমতাটা বসাই সেটা হলো আউটপুট ক্ষমতা। তাহলে আমাদের কি বাইর করতে হবে, পি আউটপুটটা বাইর করতে হবে। তাহলে আমরা আবার কর্মদক্ষতার সাথে মিলে আমরা কি জানি, আউটপুট বাই ইনপুট ইন্টু কি পার্সেন্ট, 100%। তো ইটার ভ্যালু কত পার্সেন্ট দাও, 85% দাও। পি আউটপুট জানি না, পি ইনপুট কত দেওয়া আছে 2.5 কিলোওয়াট, মানে 2.5 ইন্টু 10⁻³ যদি ওয়াটে নিই, কিলোওয়াট থেকে ওয়াটে নিতে হইলে 10⁻³ দ্বারা আমরা কি করি, গুণ করি। এখানে পাশে আছে 100%, পার্সেন্ট কাটাকাটি যাবে, আউটপুট ইকুয়াল টু লেখা যাবে 85 গুণ 2.5 ইন্টু 10⁻³/100। এবার এখানে যদি আমরা এটা বসাই দিই তাহলে এম এর ভ্যালুটা পেয়ে যাব পি আউটপুট ইন্টু টি বাই জি এইচ প্রাইম। এখানে যদি আমরা এইচ এর ভ্যালু কত বসাবো, এইচ প্রাইমের ভ্যালু কত বসাবো 6.30, জি এর ভ্যালু কত বসাবো, জি মানে অভিকর্ষ ত্বরণ মানে 9.8, আর পি আউটপুট এইটা বসাই দিব, পি আউটপুটে এইটা বসাই দিব, আর টি কত 60 সেকেন্ড। তো আমরা যদি ক্যালকুলেশন যদি করি তাহলে এখানে আমাদের অ্যান্সারটা চলে আসবে 2065.11 কেজি, অথবা এখানে যদি আমরা টিচার প্রকাশ করি 2065.11 তাহলে এইটাকে যদি আমরা আলটিমেটলি হিসাব নিকাশ করি এটা 2065 কেজি সমান। 1 কিলোওয়াট সমান কত ঘন্টা, আমরা কি জানি 1 কিলোওয়াট ইকুয়াল টু 3.6 ইন্টু 10⁶ জুল। তাহলে এইটাকে যদি আমরা লিখতে চাই 3.6 ইন্টু 10 মানে কি 36 গুণ 10⁵ মানে 36-এর পর কয়টা শূন্য হবে, 5টা শূন্য হবে। তাহলে 36 এর পর 5টা শূন্য কই আছে, 36-এর পর 5টা শূন্য, যে এটা 3 নাম্বার 36, তারপর 1 2 3 4 5। এখানে কে বল ধ্রুবকে একটি টি পরিমাণ টান দিলে আমার এক্স পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয়। তাহলে আমরা কি জানি, এই অবস্থায় বিভব শক্তির সূত্র জানি, ইকুয়াল টু হাফ বল ইন্টু দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে হাফ বল কত টি, দৈর্ঘ্য বৃদ্ধি কত এক্স, তাহলে হাফ টি এক্স। এখন কথা হইলো এখানে এই অবস্থায় স্প্রিংটিতে সঞ্চিত বিভব শক্তি কত হবে। এখানে কিন্তু হাফ টি এক্স এরকম যুক্ত কি কিছু আছে, এরকম যুক্ত কিন্তু কিছু নাই, এরকম যুক্ত কোনো সমীকরণ নেই। তারপর আমরা কি করতে পারি, এখানে কিন্তু তোমার স্প্রিং ধ্রুবক আনতে হবে। দেখো তোমার এখানে খেয়াল করো, এখানে স্প্রিং ধ্রুবক আনতে হবে। তাই তুমি কি জানো, তুমি জানো এফ ইকুয়াল টু কে এক্স, মনে আছে এফ ইকুয়াল টু কি কে এক্স, মানে এক্স মানে হলো দৈর্ঘ্য বৃদ্ধি। আর এখানে আমরা যে বলটা ইউজ করতেছি সেটা হলো টি, আর দৈর্ঘ্য বৃদ্ধিকে এক্স ইউজ করতেছি। তাইলে আমরা যদি কে এক্স এর জায়গায় কে আনতে চাই, কেন, আচ্ছা এক্স আছে, এক্স যে এখানে দেখো এক্স কে রেখে কিন্তু আমরা কোনোভাবে মিলাইতে পারতেছি না, দেখি একটু এক্স কে সরাই দেখি মিলে কিনা। তাহলে টি বাই কে, তাহলে এক্স এর জায়গায় আমরা লিখতে পারবো টি বাই কে, আচ্ছা এক্স এর জায়গায় আমরা লিখতে পারবো টি বাই কে, আর এখানে আমরা লিখতে পারবো 2, তাহলে কত আসে টি স্কোয়ার বাই 2 কে, টি স্কোয়ার বাই 2 কে কয় এই যে বি নাম্বার আনসার।
তারপর হলো কি একটি হালকা বস্তু আর একটা কি বস্তু, ভারী বস্তু, একটা হালকা আর একটা কি ভারী, তাহলে উভয়ের ভরবেগ কি হইতে পারে, সমান হইতে পারে। একটা হালকা বস্তু আর একটা কি বস্তু, ভারী বস্তু, হ্যাঁ উভয়ের ভরবেগ সমান হইতে পারে, ঠিক আছে। তারপর হলো গতিশক্তিও সমান হইতে পারে, ঠিক আছে, হ্যাঁ হইতে পারে, যে কোনো পসিবল। তোমার কি এখানে ধরো ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার ছিল, তাই তো। এখানে আমি যদি যেটা ভারী বস্তু, তাকে যদি আমি কম বেগে ফেলি, আর যেটা হালকা বস্তু তাকে যদি আমি বেশি বেগে ফেলি, আলটিমেটলি দেখা যাবে যে আমাদের ভরবেগ সমান আসবে। কারণ এইটা যতক্ষণ কমে যাবে এইটা ততক্ষণ দেখা যাবে বেড়ে যাবে, আলটিমেটলি কাটাকাটি হয়ে একই চলে আসবে, দেখা যাবে ভরবেগও সমান হইতে পারবে, গতিশক্তিও সমান হইতে পারবে। কিন্তু এখানে বলছে এদের গতিশক্তি সমান হলে হালকা বস্তুর ভরবেগ বেশি হবে, হালকা বস্তুর ভরবেগ, এটা কি পসিবল কিনা সেটা একটু আমরা চেক করতে চাই। ইকুয়াল টু কি হাফ এম ভি স্কোয়ার, কি জানি যেহেতু ভরবেগ নিয়ে কথা বলছে তাহলে আমরা ওই ইকুয়েশনটা ইউজ করব, পি স্কোয়ার বাই 2m। এখন দেখো, এখন আমরা এখান থেকে লিখতে পারি 2m কে। এখন গতিশক্তি সমান বলে দিচ্ছে 2, এটাও ধ্রুবক, তার মানে গতিশক্তি সমান, তার মানে গতিশক্তিটাও ধ্রুবক, 2 এটাও ধ্রুবক। আমরা জানি ধ্রুবক মানগুলো উঠিয়ে আমরা একটা একটা সমানুপাতিক চিহ্ন আনতে পারি। তার মানে ভরটা যদি বেশি হয় ভরবেগটাও বেশি হবে, যদি ভরটা কম হয় ভরবেগটাও কি হবে, কম হবে। তাহলে কোনটা অ্যান্সার, 56 নাম্বার। কোনটি অসংরক্ষণশীল বল? আমরা জানি যেই বলটা আমরা প্রযুক্ত করলে সেই বস্তুটা যদি আদি অবস্থান থেকে ঘুরে আবার আদি অবস্থানে আসে, তখন যদি আবার কৃতকাজ সমান না হয়, তখন যদি কৃতকাজ শূন্য না হয়, সেটাকে আমরা বলতেছি অসংরক্ষণশীল বল। যেখানে বুঝতে পারছি আদি অবস্থানে আবার যদি ফেরত নিয়ে আসি, তখন যদি আমার কৃতকাজটা শূন্য না হয়, তখন আমরা তাকে বলতেছি অসংরক্ষণশীল বল। আচ্ছা, আবার কি বলতেছে, কাজের পরিমাণ কত হবে? 100 গ্রাম ভরে একটি ব্লক ঢালু পথে বি বিন্দু হতে এ বিন্দুতে গড়িয়ে পড়ছে। এখানে আছে এরকম একটা দেওয়া আছে, আর এখানে একটা ব্লক, এখানে ভর দেওয়া আছে কত কেজি, ব্লকের ভর কত কেজি দেওয়া আছে 100 গ্রাম। তাহলে এখানে যেই বলটা কাজ করবে সেটা হলো কোনটা, mg। আর এখানে কত মিটার সরণ হয়েছে, 5 মিটার সরণ হয়েছে। আর এখানে তোমার কত দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে 30, তাহলে এই কোণটা কত হবে, 60। তাইলে আমরা যদি কৃতকাজের ফর্মুলা ইউজ করতে চাই, তাহলে কত আমাদের w ইকুয়াল টু fs cos বল আর সরণের মধ্যবর্তী কোণ, বল আর সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি। এফ এর ভ্যালু কত, mg, আর সরণ কত, সরণ হলো 5 মিটার, আর cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মানে কত, হাফ। তাহলে আচ্ছা, তাহলে m এর ভ্যালু কত, 100 × 10⁻³ g এর ভ্যালু 9.8, এটা তুমি 5 বসাও, আর নিচে তো 2 দ্বারা ভাগ আছে। তাহলে আলটিমেটলি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের চলে আসবে 2.45 জুল। তারপর বলছে কাজের মান শূন্য হবে যদি প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়। একটু আগে দেখেছিলাম যদি এটার ভ্যালু 90 ডিগ্রি হয় তাহলে এটা শূন্য হবে। তারপর কি বলছে, লেখচিত্রে স্প্রিং এর প্রযুক্ত বলের সাথে দৈর্ঘ্য বৃদ্ধির পরিবর্তন দেখানো হয়েছে, ঠিক আছে। আর বলছে নিউটন মিটার এককে স্প্রিং ধ্রুবক কত। আচ্ছা ঠিক আছে, আমরা যদি গ্রাফটা খেয়াল করি তখন দেখব যদি বল যদি 6 নিউটন হয়, যদি এফ এর মান 6 নিউটন হয়, তখন দেখতেছি আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি কত হইতেছে, দৈর্ঘ্য বৃদ্ধি হইতেছে 4 মিটার। এই যে বল যদি 6 হয় তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হইতেছে, এই যে 4 সেন্টিমিটার হইতেছে। তার মানে আমরা দৈর্ঘ্য বৃদ্ধিকে এক্স দ্বারা প্রকাশ করি অথবা এল দ্বারা প্রকাশ করি। এখানে কি দ্বারা প্রকাশ করি, কিছু দ্বারা প্রকাশ করে আমরা এক্স দ্বারা প্রকাশ করলাম। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, 4 সেন্টিমিটার হবে, 4 × 10⁻² মিটার নিয়ে নিলাম। আবার আমরা জানি এফ ইকুয়াল টু কে এক্স, তাহলে কে এর ভ্যালু বাই করা যাবে এফ বাই এক্স দিলে। এফ এর ভ্যালু কত 6, আর এক্স এর ভ্যালু কত 4 × 10⁻²। তাহলে এখানে কত চলে আসবে, 150 চলে আসবে। তারপর কি বলছে, স্প্রিংটার দৈর্ঘ্য বৃদ্ধি যদি 3 সেন্টিমিটার হয় বিভব শক্তির পরিমাণ কত, তাহলে আমরা জানি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার।
তাহলে এখানে আমরা কে কত পাইছি 150 পাইছি, আর এখানে এক্স কত বলছে, এখানে যদি দৈর্ঘ্য বৃদ্ধি 3 সেন্টিমিটার হয় তাহলে এক্স হবে 3 × 10⁻² হোল স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা হিসাব নিকাশ করি, এখান থেকে আমাদের চলে আসবে 0.0675 জুল। তারপর শক্তির একক কি, শক্তির একক হলো জুল। শক্তি কি, শক্তি হলো তোমার ডাব্লিউ, ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ। তাহলে এম মানে কি কেজি, এটা মানে কি মিটার, এস ইনভার্স 2 এটা মানে কি মিটার, তাহলে কত আসে কেজি মিটার স্কোয়ার এস ইনভার্স 2। আর হলো শক্তির একক কি ইলেকট্রোভোল্ট, 3টা চলতেছে। আচ্ছা, গতিশক্তির বেগ দ্বিগুণ হলে গতিশক্তি কত গুণ হবে, তাহলে বেগ, তাহলে ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার ছিল, এখন আমি বেগকে কত গুণ করছি, দ্বিগুণ করছি, তখন আমরা ই কে প্রাইম পাবো হাফ এম কত, এম কিন্তু তোমার এম কে পরিবর্তন করতে বলে নাই, তার মানে এম এম এর মতো আছে, আর বেগকে কত গুণ করছো, দ্বিগুণ করছো, তাহলে হলো এখানে তোমার কত চলে আসবে হাফ এম 4 ভি স্কোয়ার, তাহলে এখানে 4 গুণ হাফ এম ভি স্কোয়ার, তাহলে 4 ই কে, ই কে প্রাইম ইকুয়াল টু কত, ই কে 4 ই কে, তাহলে কত গুণ হবে, 4 গুণ হবে। তারপর বলছে 5 কেজিকে টেনে আনুভূমিক বরাবর 5 মিটার সরালে অভিকর্ষীয় বল দ্বারা কাজ কত, তাহলে কাজ 5 কেজি ভরের একটা বস্তু আছে, একে টেনে আমরা 5 মিটার সরণ ঘটাইলাম, এই যে এখানে এখানে নিয়ে আসলাম, তাহলে 5 মিটার সরণ ঘটলো। এখানে যে বলটা কাজ করতেছে সেটা হলো অভিকর্ষীয় বল দ্বারা কাজ চাইছে, তাহলে অভিকর্ষীয় বল কাজ করতেছে নিচের দিকে, আর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তো ডাব্লিউ ইকুয়াল টু এম জি ইন্টু 5 টু কস 90 ডিগ্রি, তাহলে এখানে কত জুল চলে আসবে, 0 জুল চলে আসবে। 64 ঋণাত্মক কৃতকাজ কত, ঋণাত্মক কৃতকাজ হলো তোমার হলো 90 থেকে বড় আর 180 সমান বা ছোট। আচ্ছা, নিচে কোন বস্তুর কি বলছি, নিচে কোন বস্তুর গতিশক্তি বেশি হবে, তাহলে গতিশক্তি ভর দেওয়া আর বেগ দেওয়া আছে, ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তার মানে এখান থেকে আমরা বুঝতেছি ভর আর বেগের স্কোয়ারের গুণফল যার বেশি হবে, ভর আর বেগের স্কোয়ারের গুণফল যার বেশি হবে তার এই গতিশক্তি বেশি হবে। তাহলে আমরা যদি এখানে করি ভর করি, তাহলে এখানে পাইতেছে এম, আর এখানে যদি বেগের স্কোয়ার করি তাহলে পাই 4 বি স্কোয়ার, আর এখানে যদি করি তাহলে এম, আর এখানে যদি বেগের স্কোয়ার করি তাহলে 16 বি স্কোয়ার, আর এখানে যদি আমরা চিন্তা করি এখানে ভর হইলো 3m, এবং বেগ যদি স্কোয়ার করি, বেগ স্কোয়ার করলে 4 বি স্কোয়ার মানে 3 4 12, আর এখানে যদি আমরা করি ভর কত 2, আর এখানে কত হবে 2m, আর এখানে তোমার বেগের স্কোয়ার কত হবে 9 বি স্কোয়ার, তার মানে এখানে আসতেছে 18 এম বি স্কোয়ার, তাহলে এইটা 18 এম বি স্কোয়ার, তাহলে কোনটা বড়, বি নাম্বারটা। আচ্ছা, তাহলে দেখো তারপর কোশ্চেনটা কি বলতেছে, এক অশ্ব ক্ষমতা সমতুল্য কোনটা, ঠিক আছে, অশ্ব ক্ষমতা বলতে বুঝেছে ক্ষমতা, আর ক্ষমতার এককটা যদি আমরা একটু এখানে যেহেতু ওয়াট নাই এখানে, তাহলে আমরা যদি একটু ভাঙাই করি তাহলে এটা হলো জুল, এটা হলো সেকেন্ড, তাহলে ক্ষমতার একক হলো জুল পার সেকেন্ড, একটা একক, আরেকটা একক কি জুল পার সেকেন্ড। আর আমরা জানি এক অশ্ব ক্ষমতা মানে 1 এইচপি, 1 এইচপি মানে 746 ওয়াট বা জুল পার সেকেন্ড, আর অথবা তুমি এটাও লিখতে পারো 550 ফুট পাউন্ড ইনভার্স 1, তার মানে 746, ঠিক আছে, 550 ফুট পাউন্ড এস ইনভার্স, কিন্তু এখানে লেখছে ফুট পাউন্ড এস 17,710, 17,710 না 550 হবে, 550 ফুট পাউন্ড এস ইনভার্স, তাহলে কত হবে 1 ও 2 কারেক্ট। তারপরটা বলতেছে 250 কেজি ভরের একটি বস্তুকে ক্রেনের সাহায্যে এত ধ্রুব বেগে উঠানো হলে ক্রেনের ক্ষমতা কত, আমরা কি জানি ক্রেনের ক্ষমতা, এখানে যখন আমার কাছে ভর দেওয়া আছে আর বেগ দেওয়া আছে, পি ইকুয়াল টু আমরা কি জানি ক্রেনের ক্ষমতা, পি ইকুয়াল টু কি বি এফ ভি, তাহলে এত কেজি ভরের বস্তুকে তুমি ক্রেনের সাহায্যে উঠাইতেছো, তাহলে বস্তুর উপর যে বলটা কাজ করতেছে এম ভরের যেহেতু বস্তু, তাহলে এখানে কি হবে, বলটা হবে এমজি, এমজিবি, এম এর ভ্যালু কত 250, আর জি এর ভ্যালু 9.8, আর এটা কত 0.1। আচ্ছা, বলছে যে তাহমিদ ও তমাল দুজনেই সপ্তম শ্রেণীর ছাত্র, এরা দুজনেই একটি স্কুলের বিল্ডিং 7 থেকে 15 মিটার, মানে এই ধর একটা বিল্ডিং আছে, এই বিল্ডিং এর উচ্চতা কত দেওয়া আছে 15 মিটার, বিল্ডিং এর উচ্চতা কত দেওয়া আছে 15 মিটার। আচ্ছা, তারপর কি বলছে, তার মানে আমার যদি হাইটটা চিন্তা করি, হাইটটা কিন্তু উপরের দিকে কাজ করতেছে, আর
এখানে বলা আছে যে T1 ইকুয়াল টু কত সেকেন্ড দেওয়া আছে 6 সেকেন্ড। এটা হলো কার ক্ষেত্রে? তাহমিদ। তাহলে তমালের ক্ষেত্রে কত সেকেন্ড? 5 সেকেন্ড। আর ভর যদি চিন্তা করি, ভর M1 কত? M1 হলো 60 কেজি, আর M2 কত? M2 হলো 50 কেজি। আমরা জানি কি ছিল? Fs cos থিটা। এখন দেখো, যখন তারা নিচ থেকে উপরের দিকে উঠতেছে তখন তারা অভিকর্ষের বিরুদ্ধে কাজ করবে। অভিকর্ষের বিরুদ্ধে যেই বলটা থাকে সেটা হয় অভিকর্ষে যে বলটা, সেই বলটার সমান। তাহলে অভিকর্ষের জন্য যে বল পাইছিলাম সেটা হলো mg, তাহলে অভিকর্ষের বিপরীত দিকেও তোমরা কি পাবা? mg পাবা। তাহলে mg s কত? 15, আর এখানে cos কত ডিগ্রি? 0 ডিগ্রি। আচ্ছা, এখানে দেখো তাহলে আমাদের আলটিমেটলি তোমার w কত চলে আসতেছে? mg × 15। এখানে যদি আমরা খেয়াল করি, জি আর 15 কিন্তু ধ্রুব, কারণ কি তারা দুইজন, তাহমিদ ও তমাল দুইজনেই 15 মিটার উচ্চতায় উঠতেছে। তাহলে এই ডাব্লিউটা নির্ভর করবে কার উপর? ডাব্লিউটা নির্ভর করবে এম এর উপর। তাহলে যার ভর বেশি হবে, যার ভর বেশি হবে তার কৃতকাজও বেশি হবে। কার ভর বেশি? তাহমিদের ভর বেশি না তমালের ভর বেশি? দেখো, তাহমিদের ভর বেশি, তাহলে তাহমিদ বেশি কাজ করবে, তমাল কম কাজ করবে। আরেকটা জিনিস, পি ইকুয়াল টু কি? ডাব্লিউ বাই টি ইজিলি করা যায়। দেখো, পি ইকুয়াল টু কি? এম জি এইচ বা কেটি। এখানে খেয়াল করো, এখানে কিন্তু পরিবর্তন কি কি হইতেছে? সময় আর ভর পরিবর্তন হইতেছে। তার মানে জি আর এইচ কিন্তু কনস্ট্যান্ট জি আর এইচ কিন্তু কনস্ট্যান্ট। তাহলে এটা উঠে তুমি সমানুপাতিক চিহ্ন আনতে পারো। তাহলে দেখো, যার ভর আর সময়ের অনুপাত বেশি হবে তার ক্ষমতা বেশি। এখন দেখো, যদি ভর আর সময়ের অনুপাত সমান হয় তাহলে ক্ষমতা কি হবে? সমান হবে। যার অনুপাত বেশি তার হবে। তাহলে দেখো, তুমি ভর আর সময়ের অনুপাত বের করো, M1 বা T1। দেখো 60/6, এখানে কিন্তু তোমার কত আসবে? 10 চলে আসবে। এখানে M2 বা T2 করলেও তোমার কত চলে আসবে? অনুপাতটা 10 চলে আসবে। 5, এখানেও চলে আসবে 10। তাহলে যেহেতু M1 বা T1 ইকুয়াল টু M2 বা T2, তার মানে তোমার ক্ষমতা কি হবে? সমান হবে। ক্ষমতা কি হবে? তার মানে তমালের ক্ষমতা আর তাহমিদের ক্ষমতা, দুজনের ক্ষমতায় কি হওয়ার কথা ছিল? সমান হওয়ার কথা ছিল। এখানে বলতে তোমার না না, এটা হবে না। এখানে বলতেছে 100 গ্রাম ভরের একটি পাথর উলম্ব তলে 10 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরতে আসে। উলম্ব পথে এই অবস্থান থেকে বি অবস্থান থেকে আসলো, তাহলে শক্তির পরিবর্তন কত? শক্তির পরিবর্তন কত হবে? দেখো, এখানে বস্তুটা এখানে ছিল, মানে শুরুতে এখানে ছিল, আর সে পৌঁছাইছে কোথায়? এখানে। এখানে দেখো একটা হাইটের সৃষ্টি হচ্ছে না? তাহলে ভূমি, আচ্ছা বস্তুটা কি ভূমি থেকে উপরের দিকে উঠছে, তাহলে এখানে যে শক্তিটা জমা হবে সেই শক্তিটা আসলে বিভব শক্তি। আর এখানে শক্তির পরিবর্তন বলতে ওই যে বিভব শক্তিটাই বুঝেছে। এখন দেখো, এটার ব্যাসার্ধ কত দেওয়া আছে? 10 মিটার দেওয়া আছে। তাহলে এখানে এটুকু ও কত মিটার হবে? 10 মিটার হবে। উপরের টুকু কত মিটার হবে? 10 মিটার হবে। তাহলে শক্তির পরিবর্তন কত? ইপি ইকুয়াল টু এম জি এইচ। এম এর ভ্যালু কত? 100 × 10⁻³ জি এর ভ্যালু কত? 9.8। আর এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু হবে 10 + 10 মানে কত? 20। তাহলে আলটিমেটলি তোমার এখানে অ্যান্সারটা চলে আসবে 19.6 জুল, অথবা তুমি এটাকে 20 জুলও লিখতে পারো। 6 কেজি ভরের ভূপৃষ্ঠ হতে 10 মিটার উচ্চতা উঠানো হলো, আণবিক বরাবর 5 মিটার সরানো হলো। তাহলে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত? বাইরের এজেন্ট দ্বারা কৃত কাজ কত? আর অভিকর্ষ বল দ্বারা, আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের কি হয়েছে? এখানে এম ভরের একটা বস্তু আছে, এইটাকে 10 মিটার উচ্চতায় উঠাইলাম, তারপর 5 মিটার আণবিক সরণ সরানো হয়েছে। আচ্ছা ঠিক আছে, এদিকে সরণ হয়েছে। এখন বলতেছে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত হয়েছে। তাহলে দেখো, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, তাহলে এমজি কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে। আর বস্তুটাকে কত মিটার উচ্চতায় উঠাইছো? 10 মিটার উচ্চতায় উঠাইছো। তাহলে এখানে আমরা কি জানি? ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। তাহলে এফ এস কস থিটা, থিটার ভ্যালু কত? 180 ডিগ্রি। এফ এর ভ্যালু কত? এম জি এস কস 180 ডিগ্রি। তার মানে এখানে কত আসবে? মাইনাস চলে আসবে। কস 180 ডিগ্রির ভ্যালু কত? নেগেটিভ। তাহলে আলটিমেটলি এখানে যদি আমরা বসাই তাহলে দেখা যাবে এটার অ্যান্সার গুলো আসবে -588 জুল। ডাব্লিউ ইকুয়াল টু কত? -588 জুল। ঠিক আছে। আর বাইরের এজেন্ট দ্বারা কিন্তু কাজ পজিটিভ, বাইরের এজেন্ট দ্বারা বলতে বুঝাইছে যে এখানে
বাইরে থেকে উপরের দিকে উঠানোর জন্য, বাইরের এজেন্ট দ্বারা বল বলতে বুঝাইতেছে উপরের দিকে এজেন্টের বল, উপরের দিকে এজেন্টের বল, এজেন্টের বল, উপরের দিকে একটা বল অ্যাপ্লাই করতেছি বা বাহ্যিক বল অ্যাপ্লাই করতেছি, যেটা হলো এজেন্টের বল। আর এই এজেন্টের বলটা অভিকর্ষ বলের সমান হবে, মানে এমজির সমান হবে। তাহলে আমরা যদি চিন্তা করি ডাব্লিউ ইকুয়াল টু এফ এজেন্ট কস থেটা। তাহলে দেখো এজেন্ট উপরের দিকে সরল 10 মিটার উপরের দিকে, তাহলে তোমার কি হবে, এখানে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি হবে। তাহলে কত, এখানে হলো 6, 9.8, আর সরল কত মিটার, 10 মিটার, 9.8 ইন্টু কত 10, তাহলে কত জুল হবে, 588 জুল হবে, পজিটিভ 588 জুল। তারপরটা কি বলছে, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত হবে। আচ্ছা এখন দেখো অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ আমরা কত পেয়েছিলাম, -588 জুল। এই জুলটাকে আমরা কিসে কনভার্ট করব, ইলেকট্রোভোল্টে কনভার্ট করব। তাহলে 1 ইলেকট্রোভোল্ট ইকুয়াল টু আমরা কি জানি, 1 ইলেকট্রোভোল্ট ইকুয়াল টু আমরা জানি 1.6 × 10⁻19 জুল। 1 ইলেকট্রোভোল্ট ইকুয়াল টু, তাহলে 1 জুল ইকুয়াল টু কত ইলেকট্রোভোল্ট, 1/1.6 × 10⁻19 ইলেকট্রোভোল্ট। তাহলে এটা যদি আমরা গুণ করে দিই, তাহলে -588 গুণ 1/1.6 × 10⁻19 ইলেকট্রোভোল্ট, তাহলে কত চলে আসে আমরা একটু দেখি, -500.675, অতএব এখানে চলে আসতেছে -3.675 × 10⁻21 ইলেকট্রোভোল্ট। তাহলে এটাও কারেক্ট। 1, 2, 3। খেয়াল করো কি বলতেছে, ভর দেওয়া আছে 5 কেজি, আর একটি বস্তুর উপর বল ভেক্টর দেওয়া আছে, আর বস্তুটা R1 থেকে R2 অবস্থানে গেল, এতে কৃত কাজ কত। আমরা জানি W ইকুয়াল টু এরকম থাকলে বল ভেক্টর ডট সরণ ভেক্টর, আর সরণ ভেক্টরটা কি বাই করি, শেষ অবস্থান ভেক্টর মাইনাস আদি অবস্থান ভেক্টর। শেষ অবস্থান ভেক্টর মাইনাস আদি অবস্থান ভেক্টর যদি করি, তাহলে এখানে পেয়ে যাব 4i ক্যাপ, আর এখানে পেয়ে যাব 7 থেকে যদি আমরা যদি 2 থেকে 7 বাদ দিই, তাহলে পেয়ে যাব -5j ক্যাপ, আর এখানে পেয়ে যাব +10k ক্যাপ, +10k ক্যাপ। আলটিমেটলি আমরা যদি ডট গুণফল করি, ডট 4i ক্যাপ -5j ক্যাপ +10k ক্যাপ, তাহলে কত হবে 40, আর এখানে চলে আসবে -15, এখানে চলে আসবে -20, আলটিমেটলি 35, 5 জুল হবে। আচ্ছা 72, নিচের কোনটি শক্তির একক নয়, তাহলে শক্তির একক নিচের কোনটি নয়। এটা যদি আমরা বের করতে চাই, তাহলে এই যে কেজি মিটার পার সেকেন্ড, এটা কি শক্তির একক, এটা একটু দেখি। কেজি মিটার পার সেকেন্ড এটা তো ভরবেগের একক, এটা শক্তির একক কিভাবে, ভরবেগ একক P = mv, তাহলে কেজি মিটার পার, তো ডাইরেক্ট ভরবেগের একক, তাহলে কোনটা না, এটা কিন্তু আমাদের শক্তির একক। 1 কিলো ওয়াট ইকুয়াল টু 3.6 × 10⁶ জুল। আর আমরা জানি একই একক বিশিষ্ট জিনিসগুলোকে তুমি কনভার্ট করতে পারবা, তাহলে এইটাও যদি শক্তি, এটাও শক্তি। দেখবা যে ভরের এককের সাথে কিন্তু আমরা তুলনা করি, গ্রাম ভরের একক, কেজি ভরের একক, এগুলোর সাথে কিন্তু রিলেশন করা যায়। গ্রামের সাথে কিন্তু সেকেন্ডের রিলেশন করা যায় না, 1 গ্রাম ইকুয়াল টু এত সেকেন্ড, এটা কিন্তু করা যায় না। আশা করি বুঝতে পারছো, মানে একই জাতীয় সমজাতীয় জিনিসগুলোর মধ্যে তুমি এককের কনভার্ট করতে পারবা। আবার দেখবা এই যে এটা ডাব্লিউ, আর এখানে হলো এস। ডাব্লিউ মানে কি, ডাব্লিউ কার একক, ডাব্লিউ হলো ক্ষমতার একক, ডাব্লিউ দ্বারা বুঝাইতেছে ওয়াট, আর এইটা দ্বারা কি বুঝাইতেছে সেকেন্ড। তাহলে ডাব্লিউ, আর আমরা কি জানি, আমরা জানি কৃত কাজ ইকুয়াল টু পিটি। আবার এইটা কি বুঝাইতেছে, এন দ্বারা কি বুঝাইতেছে এফ, আর এম দ্বারা কি বুঝাইতেছে, এম দ্বারা বুঝাইতেছে দৈর্ঘ্য, তাহলে কি হবে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। তারপর বলতেছে বলের ধারা কাজের ক্ষেত্রে কি হবে, বলের দ্বারা কাজ মানে হলো ধনাত্মক কাজ। ধনাত্মক কাজ কখন পাই, যখন 0 থেকে বড় হয় আর 90 থেকে ছোট হয়, মানে এই নাম্বার। কাজের কোনটা বলতেছে, কাজের অভিকর্ষীয় একক কোনটা, কাজের অভিকর্ষীয় একক হলো কেজি মিটার, 74-এর এ। ঠিক আছে, ভরবেগ ও গতিশক্তির মধ্যে কোনটা সম্পর্ক। আচ্ছা এখানে আমরা জানি ইকুয়াল টু p²/2m, আর p² কে আমরা যদি ডট গুণফলের মাধ্যমে লিখতে চাই, তাহলে আমরা এইভাবে লিখি p ভেক্টর ডট p ভেক্টর/2m। কোনটা সঠিক,
বি নাম্বারটা 1 2 সঠিক, এটা কিন্তু ক্রস গুণফলের মাধ্যমে লেখা যায় না, এটা ভুল। ব্যাপারটা বলতেছে এখানে ডাব্লিউ ইকুয়াল টু কত, তাহলে কি করবা, এ ভেক্টর ডট আর ভেক্টর করে দিও। 3 দুগুণে কত 6, আর এখানে 3 4 কত 12, আর এখানে কিন্তু কোনো কে ক্যাপ নাই, তাহলে এখানে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের এখানে 0 কে ক্যাপ, এখানে হলো 0, এখানে আছে -2, তাহলে এখানে কত আসবে 0 চলে আসবে, আলটিমেটলি কত জন 18 জন। তারপর বলতেছে ঘর্ষণহীন তলের উপর দিয়ে এত বেগে চললে কৃত কাজ কত, তাহলে 20 কেজি ভরের একটি স্থির বস্তুকে ঘর্ষণহীন তলের উপর দিয়ে এত বেগে চলতে চাইলে কৃত কাজ কত হবে সেটা জানতে চাইছে। একটা ধরো এখানে একটা কি আছে, স্থির বস্তু আছে, তাহলে তার আদিবেগ কত ছিল 0 ছিল, আর তারপর কি হয়েছে, তারপর সে কিছুক্ষণ পর তার বেগ কত হয়েছে তলের উপর দিয়ে এত বেগে গতিশীল করতে, তাহলে তার বেগ কত গতিশীল করতে হবে 10, তাহলে কৃত কাজ কত লাগবে সেটা জানতে চেয়েছে। তাহলে আমরা কৃত কাজ এখানে যেহেতু বেগের রিলেশন চলে আসছে, তাহলে আমরা কৃত কাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন এই সূত্রটা দিব, হাফ এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হলো 20 কেজি, আর এটা হলো কত 100, তাহলে এখানে কত চলে আসবে, এখানে চলে আসবে 1000 জুল। আট নম্বর এ থেকে বি পথে আমি যাইতেছি, এ থেকে বি পথে কত মিটার দেওয়া আছে 10 মিটার, আর এ তো দেওয়া আছে কত মিটার 8 মিটার, তাইলে আমি যদি সি এ থেকে বি পথে যাইতেছি আমার বি বিন্দুতে পৌঁছাইতে হবে, তাইলে আমরা লম্বালম্বি কতটুকু দূরত্ব অতিক্রম করলাম বড় তো উপরের দিকে, তাহলে তোমরা অবশ্যই বলতে পারবে এখানে পিথাগোরাসের সূত্র দিলে আমাদের কাজটা হয়ে যায়। তাহলে আমরা কত কি করতে পারি, প্রতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার, আমার লম্বটা দরকার বিসিটা দরকার প্লাস ভূমি স্কোয়ার, এখান থেকে আমাদের বিসির ভ্যালুটা চলে আসে 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, তাহলে বিসির ভ্যালু চলে আসে 6, বিসির ভ্যালু কত চলে আসে আমাদের 6 মিটার চলে আসে, তাহলে উপরের দিকে কত মিটার কাজ করতে আছে 6 মিটার, আর এখানে এম ভরের বস্তু, তাহলে অবশ্যই অভিকর্ষ স্থল কোন দিকে কাজ করবে নিচের দিকে, আর এখানে আমাদের যদি বস্তুটাকে উপরের দিকে উঠাইতে হয় তাহলে যেই বলটা কাজ করবে সেটা হলো বাহ্যিক বল, আর বাহ্যিক বলটা কার সমান হয়, ওই যে অভিকর্ষীয় বলের সমান হয়। বাহ্যিক ইকুয়াল টু তাইলে কত লিখবো, এমজি লিখবো। তাহলে এখন আমরা যদি করতে চাই ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থেটা, থেটার ভ্যালু কত, উপরের দিকে তোমার এই যে লম্ব যে দূরত্বটা আছে সেটা উপরের দিকে কাজ করতেছে, বাহ্যিক বল উপরের দিকে কাজ করতেছে 0, এমজি আর এইচ, তারপর হলো এমজির ভ্যালু কত, এম এর ভ্যালু কত, এমজির ভ্যালু কিন্তু দেওয়া আছে কত নিউটন 5 নিউটন, মানে ওজন দেওয়া আছে 5 নিউটন, আর এইচ ওজন দেওয়া আছে 5 নিউটন, আর এইচ কত হবে, এইচটা একটু বলি, এইচ হবে আমাদের কত 6, তাহলে কত জুল 35 6, তাহলে এখানে আমরা কৃত কাজ পেয়ে গেছি। এখন আমাদের ক্ষমতা বাই করতে হবে, ক্ষমতা ইকুয়াল টু কি জানি আমরা, ক্ষমতা ইকুয়াল টু জানি কাজ বাই সময়, কাজ কত 30, সময় কতক্ষণ লাগবে, কত সেকেন্ডের কথা বলছো 10 সেকেন্ডের কথা, আর ক্ষমতার একক কি ওয়াট, তাহলে কত ওয়াট 3 ওয়াট, আনসার কত 30 জুল। এবার অস্থিতিস্থাপক সংঘর্ষে সংরক্ষিত হয় কি, অস্থিতিস্থাপক যদি সংঘর্ষ হয় তাহলে আমাদের অস্থিতিস্থাপক সংঘর্ষে সংরক্ষিত হয় ভরবেগ। আমরা জানি যদি একটা, এটা নিউটনীয় বলবিদ্যার কোশ্চেন, নিউটনীয় বলবিদ্যা আমরা দেখাইছিলাম, যদি অস্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে আমাদের ভরবেগটা সংরক্ষিত থাকে। তারপর কি বলছে, 20 মিটার উচ্চতা থেকে ভূমিতে পড়লে 5 মিটার উঁচুতে বিভব শক্তি ও গতিশক্তির অনুপাত কত হবে, তাহলে 5 মিটার উঁচুতে, তাহলে আমরা কি করছিলাম যে ভূমি হতে 5 মিটার উঁচুতে, দেখো এই যে এইচ এর ভ্যালু কত দেওয়া আছে, দেখো সুন্দর একটা অ্যাপ্লিকেশন হয়ে যাবে আমাদের 20 মিটার শর্টকাটেরও, আর এখানে আমরা হিসাব করছিলাম ভূমি থেকে এত উচ্চতায় তোমার গতিশক্তি আর বিভব শক্তির কি হয়, এত গুণ হয় বা এত কিছু একটা হয়, সেটাকে আমরা বলতাম এক্স। এই ভ্যালুটা কত কত মিটার উচ্চতা আমার দরকার, এই যে এটা 5 মিটার উচ্চতায়, আর আমরা এনটা কি ছিল, এন এর পরিচয়টা ছিল ইকে ইকুয়াল টু এন ইপি, মানে ইকে ইকুয়াল টু এন ইপি, এটা ছিল এন এর পরিচয়টা। তাহলে আমরা যদি শর্টকাটটা অ্যাপ্লাই করি আমরা কি জানি, এক্স ইকুয়াল টু এইচ বাই এন প্লাস 1, তো এক্স এর ভ্যালু কত মিটার 5 মিটার, আর এইচ এর ভ্যালু কত 20, তাহলে এন প্লাস 1, তাহলে এন প্লাস 1 20 বাই 5, তাহলে এখানে এন প্লাস 1 এর ভ্যালু কত চলে আসবে
4 চলে আসবে, অর্থাৎ n ইকুয়াল টু কত মিটার? 3 মিটার। এখানে আমরা n এর পরিচয় এটা পড়ছিলাম, n ইকুয়াল টু ছিল কে ইকুয়াল টু এন ইপি, মানে n এর পরিচয় ছিল বিভব শক্তির যে যত গুণ, বিভব শক্তির যত গুণ। তাহলে n ইকুয়াল টু কি লেখা যায়? কে বাই ইপি না? তাহলে কে বাই ইপি লিখলা, আর এখানে কোনো কিছু নিচে কিছু নেই, মানে 1 আছে। এখানে কি চেয়েছে? বিভব শক্তির ও গতি শক্তির অনুপাত চেয়েছে। তাহলে এটা কি টুলটায় দাও, তাহলে ইপি বাই কে পাবা, ইপি বাই কে ইকুয়াল টু 1/3, 1/3 অ্যান্সার। কি বলছে? যদি আমার রৈখিক ভরবেগ 50% বৃদ্ধি পায়, তাহলে আমাদের গতিশক্তি, আমরা ধরে নিলাম যখন কে ছিল আর এটা পি ছিল, তখন আমাদের গতিশক্তি ছিল ইকুয়াল টু পি স্কয়ার বাই 2m। কিন্তু এখন আমি কি করছি? এখন আমি পি কে 50% বৃদ্ধি করব, পি কে 50% বৃদ্ধি করব, তার মানে পি প্লাস পি ইন্টু 50%। যে গতিশক্তি পাবো তাকে আমরা ধরে নিচ্ছি কে প্রাইম বাই কত? 2m। তাহলে এখান থেকে যদি একটু হিসাব নিকাশ করি, তাহলে এখানে আমরা পাইতেছি 1 প্লাস 50% হোল স্কোয়ার। এখান থেকে অবশ্যই পিটা কমন যায়, তাহলে পিটা কমন গেলে পি স্কোয়ার আসে বাই 2m। তাহলে 1 প্লাস 50% হোল স্কোয়ার পি স্কোয়ার বাই 2m মানে কি? কে। তাহলে কে প্রাইম, তাহলে কে প্রাইম বাই কে প্রাইম বাই কত? কে। এটা কত? 1 প্লাস 50% হোল স্কোয়ার। এখন দেখো এখানে আমাদের কতটুকু বৃদ্ধি পাইছে, তার মানে আমাদের কাছে কি চাইছে কোশ্চেনে? আমাদের কাছে কোশ্চেনে চাইছে যে কে প্রাইম মাইনাস কে বাই কে ইন্টু 100% কত, এটা চাইছে। আমরা বাই করবো কে প্রাইম বাই কে -1, উভয় পক্ষে আমরা -1 দ্বারা কি করে দিব? বিয়োগ করে দিব। তাহলে আমাদের চলে আসবে কে প্রাইম বাই কে। এখানে দেখবা এখানে চলে আসবে 1.25। এখন তুমি কি করবে? 100% গুণ করে দিবা। এটার সাথে যেই ভ্যালুটা পাইলা তার সাথে তুমি কত গুণ করে দিবা? 100% গুণ করে দিবা। তাহলে 1.25 ইন্টু 100%, আলটিমেটলি তোমাদের চলে আসবে 125%। কোনটা অ্যান্সার? 125%। তাহলে বলছে স্পিন ধ্রুবকের একক কোনটি? আমরা কি জানি? এফ ইকুয়াল টু কে এক্স। তাহলে কে ইকুয়াল টু কি লেখা যায়? কে ইকুয়াল টু লেখা যায় এফ বাই এক্স। তাহলে এটা হলো নিউটন, এটা হলো মিটার, তাহলে আলটিমেটলি চলে আসে একক নিউটন পার মিটার। আচ্ছা, তারপর কি হলো? তারপর বলছে 2 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ এত হলে গতিশক্তি কত হবে? তাহলে ইকুয়াল টু আমরা কি জানি? পি স্কয়ার বাই 2m। তাহলে ভরবেগ কত দেওয়া আছে? 2, তাহলে 2 স্কয়ার, আর ভর কত দেওয়া আছে? 2, 2 কাটা আলটিমেটলি কত জুল চলে আসে? 1 জুল চলে আসে। তারপর বলছে কোনটি শক্তির মাত্রা? শক্তির মাত্রা, তার মানে আমরা শক্তির মাত্রা কি জানি? শক্তি কার জন্য পাই? কৃত কাজের জন্য পাই। তাহলে কৃত কাজের একক কি ছিল? ডাব্লিউ ইকুয়াল টু নিউটন মিটার। নিউটনকে যদি আমরা ভাঙি তাহলে কি আসে? নিউটন ইকুয়াল টু আসে। নিউটনকে যদি ভাঙতে চাই তাহলে নিউটন ইকুয়াল টু আমরা এফ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এম এ লিখতে পারি। আর এফ এর একক কি? নিউটন। আর এম এর একক কি? এম এর একক হলো ভর, কেজি। আর এটার একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে কেজি। তাহলে এখানে চলে আসতেছে কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2। কেজি মানে কি? বড় হাতের এল, এটা মানে কি? এল স্কয়ার, এটা মানে কি? টি ইনভার্স 2। এই স্প্রিংকে প্রসারিত করা হলে এটি বিভব শক্তি কি অর্জন করে? মানে এই যে ধরো এরকম একটা স্প্রিং আছে, এটাকে আমরা টান দিলাম, এটা টান বল প্রয়োগ করলাম, তাহলে স্প্রিংটা প্রসারিত হইলো। যদি স্প্রিং প্রসারিত হয় এখানে আমাদের বিভব শক্তি জমা হয়। আর হইলো স্প্রিংটা প্রসারিত হয়ে সামনের দিকে প্রসারিত হইলো, ধরো সামনের দিকে এক্স পরিমাণ প্রসারিত হইলো, ঠিক তার বিপরীত দিকে একটা বল কাজ করে, সেটাকে আমরা বলি প্রত্যয়নী বল। তাহলে এটি প্রত্যয়নী বল অর্জন করে। আর প্রত্যয়নী, আচ্ছা তাহলে 3 নম্বর অপশন কি বলতেছে? প্রত্যয়নী বলের দ্বারা কৃতকাজের বিভব শক্তি না, এটা না। কারণ হইলো তোমার এই যে স্প্রিংটা প্রসারিত হইতেছে কিন্তু এই যে টান বলের কারণে বা বাহ্যিক বলের কারণে, সেজন্য বাহ্যিক বলের কাজেই বাহ্যিক বলের কৃতকাজেই কিন্তু বিভব শক্তি হবে। বাহ্যিক বল দ্বারা যে কাজটা সম্পূর্ণ হবে সেটা কিন্তু বিভব শক্তি। আর প্রত্যয়নী বল কিন্তু তোমার স্প্রিংকে সামনের দিকে প্রসারিত করতে সহায়তা করতেছে। স্প্রিং যদি প্রসারিত হয় তাহলে তো বিভব শক্তি কি হবে? বিভব শক্তি অর্জন করবে।
আর স্প্রিংকে প্রসারিত করতে কে সাহায্য করতেছে? এই টান বলটা বা বাহ্যিক বলটা সাহায্য করতেছে। তাহলে বাহ্যিক বলের কাজের কারণে তোমার বিভব শক্তি কি হবে? বিভব শক্তি তৈরি হবে। তাহলে 1 ও 2 সঠিক ত্রিভুজ। তাহলে অবশ্যই এটার উচ্চতা কত হবে? h দরকার, মানে sin θ ইকুয়াল টু আমরা জানি h বাই কত? ভূমি বাই অতিভুজ। এই যে এটা লম্ব, এটা হলো অতিভুজ, আর এটা হলো কি ভূমি, এগুলো জানি সবাই। 5 তাহলে h ইকুয়াল টু কি 5 sin কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে এখানে h এর ভ্যালু কত চলে আসবে? 5/2 চলে আসবে। তাহলে আমরা দেখো এখানে আবার কি তোমার যেই এখানে তোমার কি অভিকর্ষ বল কাজ করবে নিচের দিকে, কিন্তু যেহেতু বস্তুটাকে উপরের দিকে উঠাবে, তাহলে আমরা যে বলটা কাজ করাবো সেটা হলো বাহ্যিক বল, আর বাহ্যিক বলটা অভিকর্ষ বলের কি হবে? সমান হবে। তাহলে এখানে mg উপরের দিকে কাজ করতেছে, আর যে হাইটটা সেটা উপরের দিকে কাজ করতেছে, আর এটা কত হবে? cos 0 ডিগ্রি হবে। আর আমার দরকার কি? শেষ গতিশক্তি, মানে কত গতিশক্তি প্রাপ্ত হলো, আর এটা কত? 0। তাহলে m কত? m এর ভ্যালু দেওয়া আছে 100 × 10⁻³ আর g এর ভ্যালু 9.8, আর এটা ভ্যালু দেওয়া আছে কত? 5/2। এটা হলো ইকেএফ। আমরা যদি ক্যালকুলেশন করি, অর্থাৎ ইকেএফ এর ভ্যালু কত চলে আসে? এটা বলতেছে যে অসংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য নয় কোনটি, মানে কোনটা অসংরক্ষণশীল, কোন বৈশিষ্ট্যটা অসংরক্ষণশীল বল মানে না, কোনটা মানে না? কৃতকাজ শূন্য, এইটা অসংরক্ষণশীলের বৈশিষ্ট্য না। অসংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য না। পথের উপর নির্ভর করে না, এইটাও অসংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য না। তারপর বলছে যান্ত্রিক শক্তির সূত্র খাটে না, এটা অসংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য। কৃতকাজ পুনরুদ্ধার করা সম্ভব, এটা অসংরক্ষণশীলের বৈশিষ্ট্য না, অসংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য না। তো জাস্ট এখানে সঠিক অ্যান্সার তো নাই, সেখানে তো সঠিক অ্যান্সার 3টা, সরি এখানে সঠিক অ্যান্সার হল এ বি ডি। প্রশ্নটা ভুল আসছে, কোনটি অসংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য, এইটা আর কি কোশ্চেন হওয়ার কথা ছিল। ঠিক আছে, সঠিক উত্তর 3টাই, বাট কোশ্চেনটা একটু মিস্টেক হয়ে গেছে, সেই জন্য অ্যান্সারও ভুল হয়ে গেছে। বল ও সরণের মধ্যবর্তী কোন মানের জন্য বলের ধারা কাজ সম্পূর্ণ হবে? বলের ধারা কাজ সম্পূর্ণ হবে, এটা দ্বারা বুঝাইছে যে ধনাত্মক কাজ। ধনাত্মক কাজ কোনটার জন্য ধনাত্মক কাজ হবে? ধনাত্মক কাজ কার জন্য হয়? যদি আমার থেটার মান 90 থেকে ছোট আর থেটা থেকে বড় হয়। 90 থেকে ছোট কোনটা? 60। অ্যান্সার হবে কোন? 60। তারপর বলছে হাতুড়ি ও প্যারেক। তো বলছে এত বেগে চলে একটি প্যারেকের মাথায় আঘাত করলো, প্যারেকটি, আচ্ছা এখানে ধরো একটা হাতুড়ি আছে, হ্যামার আছে, তো এখানে হ্যামার দ্বারা কি বলছে? 10 মিটার বেগে একটি পেরেকের মাথায় আঘাত করলো। ধরো এখানে একটা পেরেক আছে, হ্যামার, আর এখানে একটা পেরেক। এখানে আঘাত করলো কত বেগে? আঘাত করলো 10 মিটার পার সেকেন্ড বেগে। এতে সরণ হলো কত সেন্টিমিটার? 2 সেন্টিমিটার। আচ্ছা, তো এখানে বলছে এতে প্যারেকটি হাতুড়ি দ্বারা সম্পাদিত কাজ করে। হাতুড়ি যেই বেগে প্যারাককে আঘাত করলো সেই বেগের জন্য একটা গতিশক্তি জমা হবে, এই গতিশক্তিটাই দিয়ে সে হাতুড়ি কি করবে? কাজ করবে। তাহলে ইকে মানে কি? হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হইলো তোমার কত কেজি? 1 কেজি। হাতুড়ির ভর কত? 1 কেজি। আর বেগের ভ্যালু কত? 10। তাহলে এখানে কত চলে আসবে? 50 জন। তার মানে ওই যে হাতুড়ি যেই বেগটায় আর কি ডাইরেক্টলি আঘাত করবে, সেই বেগটাই তোমার কিসের কি ওই বেগটার ওই কারণে যে গতিশক্তিটা হয়েছে, ওই গতিশক্তি দ্বারা হাতুড়ি কি করবে? কাজ করবে। তাহলে ওইটা কত? 50 জন। আবার কৃতকাজ, বল কর্তৃক কৃতকাজ কি হয়? বল কর্তৃক কৃতকাজ ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু, হ্যাঁ, বল ভেক্টর আর সরণের গুণফল। আর কৃতকাজটা হলো গতিশক্তির পরিবর্তনের সমান। আর কৃতকাজ ভর ইনটু ত্বরণ, ভর আর ত্বরণ গুণ করলে আমরা বল পাই, কৃতকাজ পাই না। তাহলে আমরা ভর আর ত্বরণ যদি আমরা গুণ করি, তাহলে আমরা কৃতকাজ পাই না। তাহলে আমাদের কত হবে? 1 ও 3, অ্যান্সার হবে 1 ও 3। আর 92 নাম্বারটা, এটা তো আমরা শুরুতেই দেখাইছিলাম। 92 নাম্বারটা হলো গতিশক্তি আর হাইটের যে গ্রাফটা, সেটা ডি নাম্বারটা, এটা আমরা শুরুতেই দেখাইছিলাম। তাহলে আজকে এই পর্যন্তই ছিল। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ পদার্থের গাঠনিক ধর্ম এমসিকিউ ওয়ান শটটা দিব। নেক্সট ক্লাসে আমরা পদার্থের গাঠনিক ধর্ম দিব, আর হলো পর্যায়বৃত্ত গতি, এই 2টা লেকচার দিয়ে আর কি আমরা শেষ করবো। আর নিউটনীয় বলবিদ্যায় আমার রেকর্ড করা শেষ, আমার আর একটু এডিট বাকি আছে, এখনই আজকে বা কালকের মধ্যেই তোমাদের নিউটনীয় বলবিদ্যাটাও দিয়ে দিব, তোমাদের ফার্স্ট পেপার কমপ্লিট হয়ে যাবে। তারপরে ইনশাল্লাহ আমরা 14 তারিখ থেকে 14, 15, 16 তারিখের মধ্যে ইনশাল্লাহ সেকেন্ড পেপারটাও
পুরা দমে সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা করবো। ইনশাআল্লাহ এমসিকিউ পুরাটা তোমরা পেয়ে যাবা। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।